ইলেকট্রোস্ট্যাটিকের আজকে যে টপিকটা তোমাদেরকে আমি মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর এইচএসসি এক্সাম ফর ইলেকট্রোস্ট্যাটিক, সেটা তোমার হচ্ছে ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর বা ধারক বা ধারকত্ব। সো ক্যাপাসিটর হচ্ছে আমাদের দৈনন্দিন ইলেকট্রিক লাইফ তুমি যদি বলো, বৈদ্যুতিক জীবনে আমাদের যত রকম ইনস্ট্রুমেন্টস আমরা ব্যবহার করি তার মধ্যে তোমার হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে একটা 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 পার্টিকেল, একটা তোমার হচ্ছে বস্তু, যে বস্তুটা দিয়ে তোমার আমরা হচ্ছে চার্জ ধারণ করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি ধারক ধারক মানে কি, যে ধারণ করবে, কি ধারণ করবে, চার্জ ধারণ করবে, তাই না? মানে ধারণকারী কি বলা হয়, কি বলো, ধারক। সো এটা তো বোঝা যাচ্ছে। তো ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্স বোঝার জন্য আমাদেরকে হচ্ছে আরেকটা ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই ওয়ার্ডটা হচ্ছে এরকম, যেটা এটা নামটা হচ্ছে তোমার হচ্ছে ডাইইলেকট্রিক। সো আমরা আগে ডাইইলেকট্রিক বুঝবো, এরপরে হচ্ছে আমরা ক্যাপাসিটর বুঝবো। সো ডাইইলেকট্রিক, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইইলেকট্রিক? ডাইইলেকট্রিক মানে বোঝানো হয় তোমার হচ্ছে একটা ধ্রুবককে, একটা ধ্রুবক, যেটাকে আমরা বলি তোমার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? আর ডাইইলেকট্রিকে তোমার নরমালি বলা হয় তোমার হচ্ছে তড়িৎ বিভাজক। সো হোয়াট এভার, এখন এই যে ডাইইলেকট্রিক, এই ডাইইলেকট্রিক শব্দের অর্থটা আসলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে ধরো যে একটা একটা চার্জ দিছি, চার্জটা তোমার হচ্ছে একটা বিন্দু চার্জ, এখানে সাপোজ ধরো একটা চার্জ দিলাম, এটা হচ্ছে একটা বিন্দু চার্জ। সো দুইটাই কিন্তু চার্জ, ঠিক আছে, দুইটা একটা আধান। এখন এই দুইটা চার্জের এই যে যে মিডল যে এরিয়াটা আছে না, এই যে তাদের মধ্যবর্তী যে এরিয়াটা আছে, এই এরিয়ার মানে এই এরিয়াটা কি মাধ্যম? এটা একটা শূন্য মাধ্যম, এটা একটা বায়ু মাধ্যম, তাই না? তো এই যে বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো অপরিবাহী বলতে কি বোঝানো হয়? ধরো হচ্ছে কাঠের টুকরা, ঠিক আছে? এখন দুটো চার্জের মধ্যবর্তী স্থান শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম যদি হয়, ধরলাম হচ্ছে কাঠ, ধরলাম যে এখানে আমি কাঠ দিয়ে দিছি, তারপর ধরো এখানে মাঝখানে আমি কাঠ দিয়ে দিছি, তো এখানে কোনো মাধ্যম নাই এদের মাঝখানে। তো এরকম যদি অন্তরক হয় বা অপরিবাহী পদার্থ হয় বা অপরিবাহী মাধ্যম হয়, তখন বিন্দু চার্জ জুড়ে কি হয় বলতো? এরা পরস্পর থেকে কি হয়, বিচ্ছিন্ন থাকে না? তো দুইটা বিন্দু চার্জকে যে মাধ্যমটা তোমার হচ্ছে পরস্পর থেকে বিচ্ছিন্ন রাখে, মানে কোনো ধরনের আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করতে পারে না, কারণ অ্যাজ বিকজ অফ এটা তোমার হচ্ছে অন্তরক পদার্থ, এটা তোমার হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না যেখানে আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করতে পারে। তো এই ধরনের মাধ্যমকে তোমার বলা হয় হচ্ছে তড়িৎ বিভাজক, মানে তড়িৎকে বিভাজন করতেছে। সো ডাইইলেকট্রিক, ঠিক আছে? এখন তোমার আশা করি যেটা বুঝতে পারছো ডাইইলেকট্রিক জিনিসটা কি, যে দুটা মাধ্যমকে তোমার, যে মাধ্যমে তোমার হচ্ছে দুটা চার্জকে ভিন্ন করে, দুটা চার্জকে তোমার হচ্ছে বিভাজন করে ফেলে। ওকে, এখন এই ডাইইলেকট্রিক পড়ার সময় আমাদের হচ্ছে একটা ধ্রুবক নিয়ে কথা কথা বলতে হয়, যেটা তোমার নাম হচ্ছে পরাবৈদ্যুতিক, ঠিক আছে? মানে যে ধ্রুবকটা আমরা কথা বলছি সেটা তোমার, সে ধ্রুবকটার নাম তোমার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এই পরাবৈদ্যুতিক কিন্তু ডাইইলেকট্রিকের বাংলা নাম, ঠিক আছে? যেমন তড়িৎ বিভাজক বলতেছি আমি, তো এটাও কিন্তু কাইন্ড অফ পরাবৈদ্যুতিকই বোঝানো হয়। মানে এটা একটা একটু তোমার কঠিন ভাষা আর কি, পরাবৈদ্যুতিক। এখন পরাবৈদ্যুতিক কি কি পদার্থ আছে? যেমন পরাবৈদ্যুতিক পদার্থ নাম্বার ওয়ান যেটা বললাম তোমার হচ্ছে কাঠ, তার মানে উড, ঠিক আছে, কাঠ। এরপর তোমার হচ্ছে অ্যাবোনাইট, এটা একটা পরাবৈদ্যুতিক মেটাল, মানে ম্যাটেরিয়াল, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে রাবার, দেন তোমার হচ্ছে অয়েল, হ্যাঁ, এরপর তোমার হচ্ছে ওয়্যাক্স, হ্যাঁ, এগুলো তোমার হচ্ছে মানে মোম আর কি, ঠিক আছে, মোম। এগুলো তোমার হচ্ছে মোটামুটি পরাবৈদ্যুতিক ম্যাটেরিয়াল। এগুলা পদ্ধতিতে তোমার কখনোই বিদ্যুৎ পরিবহন হবে না, ঠিক আছে? সো এটার একটা ধ্রুবক আছে। এই ধ্রুবকটা হচ্ছে তোমার, এটাকে কে দ্বারা ডিনোট করা হয়, এবং এই কে এর ভ্যালুটা তোমার হচ্ছে এপসিলন ডিভাইড বাই এপসিলন নট। মানে যে কোনো একটা মাধ্যমের তোমার হচ্ছে এটাকে কি জানি বলতাম আমরা, এপসিলন বলতাম, তাই না? হ্যাঁ, তো এপসিলন ডিভাইড বাই তোমার হচ্ছে এটার শূন্য মাধ্যমে যে এপসিলনটা, অর্থাৎ 8.854, আমরা যেটা গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে ভ্যালুটা, এই ভ্যালুটা, ঠিক আছে? তো এখানে তার মানে তুমি বুঝতে পারতেছো যে এখানে এটা কি হবে তাহলে, একই দূরত্বে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এখানে এফ নট হতে পারে, এফ নট বাই এফ হতে পারে। এই এফ নটটা কি? এই এফ নটটা তোমার হচ্ছে শূন্য মাধ্যমে আকর্ষণ বল, আর এখানে এফটা হচ্ছে তোমার এই যে এই অন্তরক মাধ্যমে আকর্ষণ বল, ঠিক আছে? এছাড়া আরেকটা জিনিস হতে পারে, সেটা তোমার হচ্ছে এরকম, যে সি বাই সি নট। ইট মিনস তোমার হচ্ছে অন্তরক পদার্থের ধারকত্ব। আচ্ছা, এই যে তোমার সি, যে ওয়ার্ডটা সি লিখলাম আমি, তো সিটা তোমার হচ্ছে ক্যাপাসিটেন্স, ঠিক আছে, বা ধারকত্ব আর কি, ক্যাপাসিটেন্স। সি মানে ক্যাপাসিটেন্স, এফ মানে তো বুঝতে পারছো আকর্ষণ বল বা বিকর্ষণ বল। ওকে,
আর আশা করি তোমার এপসিলনটা বুঝতে পারছো, এটা তোমার আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এপসিলন হচ্ছে তোমার একটা ধ্রুবক, যে ধ্রুবকটা তোমার হচ্ছে নরমালি কি, যে আমরা কুলম্বের সূত্রে ব্যবহার করি আর কি, এপসিলন হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, একটা সমানুপাতিক ধ্রুবক আর কি, এটা একটা যেটাকে বলা হয় ভেদনযোগ্যতা, হ্যাঁ, পারমিটিভিটি, ভেদনযোগ্যতা। সো আমরা ভেদনযোগ্যতা দ্বারা এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করতে পারি, উইচ ইজ এপসিলন বাই এপসিলন নট। দেন আমরা বল দ্বারা এটাকে ডিনোট করতে পারি, উইচ ইজ এফ নট বাই এফ। দেন হচ্ছে আমরা ক্যাপাসিটেন্স দ্বারা এটাকে ডিনোট করতে পারি, যেটা তোমার হচ্ছে সি বাই সি নট। সি নটটা হচ্ছে তোমার শূন্য মাধ্যমে ক্যাপাসিটেন্স। তো এই যে মানটা, এই ধ্রুবকের মানটা তোমার হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 1 হয়, মানে অলওয়েজ কে ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 1 হয়, অলওয়েজ এই ভ্যালুটা, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমার বলতে পারো যে আহ, একটা বস্তুর, এই কনস্ট্যান্টটাকে তুমি বলতে পারো একটা বস্তুর হচ্ছে আপেক্ষিক ভেদ্যতা, আপেক্ষিক, নট ভেদ্যতা, এটা হচ্ছে আপেক্ষিক, মানে কতটুকু সে ভেদ করতে পারবে এই চার্জ দুটো পরস্পর থেকে, বা তাদের আধানকে তোমার হচ্ছে পরিবেষ্টন করতে পারবে একে অপরের দিকে, একে অপরের চারপাশে। এটা তোমার নির্ভর করে কার উপর, এই কে এর উপর, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইনলি বিষয়টা, যে কে দ্বারা হচ্ছে আমাদের এই আপেক্ষিক ভেদ্যতা বোঝায়। হ্যাঁ, ওখানে যেমন আমাদের ভেদনযোগ্যতা বোঝাইছিল এটা দ্বারা, বাট এখানে আমাদের এটা দ্বারা হচ্ছে আপেক্ষিক ভেদ্যতা বোঝায়। তো কে এর মান লো হওয়া মানে বুঝতে পারতেছো যে এখানে তোমার হচ্ছে কোনোভাবে চার্জটা ইয়া হবে না। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আমার ধারণা এই তোমার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের। সো অথবা তোমাকে এটা 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 আরেকটা নাম আছে, সেটা তোমার হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। এটাও একটা ভালো নাম, এই নামটা তো তোমাদের হচ্ছে পরীক্ষায় দিয়ে দিতে পারে যে এটার ভ্যালুটা, তো তড়িৎ মাধ্যমাঙ্কের ভ্যালু হচ্ছে এটা। তো তখন তোমার কনফিউশনে পড়বে না যে তড়িৎ মাধ্যমাঙ্ক আবার কি। তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে তোমার ডাইইলেকট্রিক, ঠিক আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা আপেক্ষিক ভেদ্যতা। তো অনেকগুলো নাম আছে, তড়িৎ মাধ্যমাঙ্ক ওয়ান অফ দ্য নেমস, ওকে। তো এটা গেল। এখন এটার একটা স্পেসিফিক সংজ্ঞা আছে, যেমন আমরা একটু আগে ডাইইলেকট্রিক পরাবৈদ্যুতিকের সংজ্ঞা বুঝছি। তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা সংজ্ঞা আমরা বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে দুটা নির্দিষ্ট বিন্দু চার্জ, ধরলাম হচ্ছে এটা এটা, এই চার্জ দুইটা যদি একই নির্দিষ্ট দূরত্বে মানে একটা ডিস্টেন্সে আছে, সাপোজ ধরো হচ্ছে তোমার ডি ডিস্টেন্স। তো এরা যদি তোমার হচ্ছে শূন্য মাধ্যমে, যে তাদের মধ্যে যে মানে বলটা আছে, একটা আকর্ষণ বল ধরলাম হচ্ছে এফ নট, এবং এদের ওই সেম দূরত্বে যদি তোমার হচ্ছে এরা তখন শূন্য মাধ্যম ব্যতীত যদি অন্য কোনো মাধ্যমে কাজ করে, তাহলে যে মানে বলটা, সেই বলটার যে তোমার হচ্ছে অনুপাত, সেই অনুপাতকে তোমার বলা হয় হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো তোমার যে সংজ্ঞা আছে পরীক্ষার মধ্যে ক নাম্বারে, যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা কি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, তুমি কি বলবা? তুমি বলবা হচ্ছে এটাই, যে আহ দুটা নির্দিষ্ট বিন্দু চার্জের জন্য তাদের শূন্য মাধ্যমে দুটা নির্দিষ্ট বিন্দু চার্জের জন্য তারা যদি একই দূরত্বে অবস্থান করে, তবে তাদের শূন্য মাধ্যমে আকর্ষণ বল এবং অন্য মাধ্যমে আকর্ষণ বলের যে অনুপাত, তাকে বলা হয় কি বলো? পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, এক কথায় এটা বলে দেবো, এটাই তোমার ইজি ইজি সংজ্ঞা। তো এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে কথা। এটা হচ্ছে আমাদের ধারকত্বের মধ্যে কাজে লাগবে, ধারকত্বের মধ্যে আমাদের এটা নিয়ে সূত্র আছে। তো আমরা এই জন্য এটাকে আগে শিখে ফেললাম, ঠিক আছে। তো এটা গেল, এটা একটা টপিক। এরপরে আসি আমি হচ্ছে তোমার ধারক নিয়ে, যেটা তোমাদের মেইন টপিক আজকে আমাদের, ধারক, ক্যাপাসিটর। সো ক্যাপাসিটর, তো ক্যাপাসিটর তোমার দেখতে অনেক রকম হতে পারে। যেমন তোমাকে যদি আমি দেখাই ক্যাপাসিটর মেইনলি কিরকম হয়, ঠিক আছে। তো এখানে তোমাকে দেখে, আমার বইতে হয়তো পিকচার নাই, বা আমার লেকচার শিটের পিকচারটা নাই আসলে। তো তোমাকে আমি ক্যাপাসিটর ইমেজ দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো ক্যাপাসিটর, তোমাকে তো অনেকে দেখছো এগুলা, বা তোমার এখন আরেকবার নতুন করে জেনে নাও যে এগুলো হচ্ছে তোমার ক্যাপাসিটর। এগুলো হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ চার্জ হচ্ছে তোমার মানে ধারণকৃত অবস্থা থাকে। ঠিক আছে। তো এগুলা তোমার হচ্ছে ক্যাপাসিটর, বিভিন্ন রেঞ্জের থাকে, বিভিন্ন রকমের ভোল্টের থাকে, বিভিন্ন রকমের মানে ফ্যারাডে থাকে এখানে। তো এখানে সবগুলোর ক্যাপাসিটেন্স ক্ষমতা সেম থাকে না, সবগুলোর ক্যাপাসিটি সেম থাকে না, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে ইয়া করতে চাও, এটাকে তোমার হচ্ছে সাইন্টিফিক্যালি তুমি কোনো একটা সাইন দ্বারা ডিনোট করতে চাও, তাহলে তোমার হচ্ছে এরকম সাইন দ্বারা ডিনোট করা হয় এটাকে। যেমন ফিক্সড ক্যাপাসিটর এটা, হ্যাঁ, পোলারাইজ ক্যাপাসিটর হচ্ছে এটা, আর ভেরিয়েবল ক্যাপাসিটর হচ্ছে এটা। এভাবে করে এই সাইনগুলো দ্বারা এটাকে ডিনোট করা হয়, ঠিক আছে। তো এগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ইঞ্জিনিয়ারিং লাইফ। ইফ ইউ স্টে টুগেদার উইথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন ইউ হ্যাভ টু নো দিস কাইন্ড অফ সাইন্স, ওকে। এখানে সায়েন্স বলতে কিন্তু SCINC না, SINGS, মানে আমি চিহ্ন বোঝাচ্ছি, সায়েন্স বোঝাচ্ছি, সায়েন্স। সো হোয়াট এভার। তো এটা গেল ক্যাপাসিটরের তো একটা পিকচার। সো এবার তাহলে আমি আসি আমাদের ক্যাপাসিটর। তো তুমি চিনে ফেললা যে ক্যাপাসিটর কোনটা। সংজ্ঞা তোমরা বুঝতে পারছো, যে পরিবাহিতে যে চার্জ সঞ্চিত রাখার যে যন্ত্র বা যান্ত্রিক যে প্রক্রিয়া, ঠিক আছে, মানে চার্জ সঞ্চয় করার যে যান্ত্রিক প্রক্রিয়া, তাকে বলা হয় কি? ধারক। তো এবং যে যন্ত্রের সাহায্যে তোমার হচ্ছে, বা যে প্রক্রিয়ার সাহায্যে তোমার হচ্ছে এই মানে তড়িৎটা সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় কি বলতো? ধারক। তো এটা গেল। এখন
তাহলে ধারকত্ব গেল, তাহলে এবার আমরা আসি তোমার হচ্ছে ক্যাপাসিটেন্সে, ধারকত্বতে আসি। ধারক বুঝছি, এবার তাহলে আমরা এবার ধারকত্ব বুঝি। ঠিক আছে, তো ওটা ছিল ধারক, এটা হচ্ছে তোমার ধারকত্ব। তো তুমি ধারক যদি বুঝো, তুমি ধারকত্ব বুঝবা, কারণ ধারকত্ব হচ্ছে একটা ধর্মের মতো, তাই না? ধারকের যে ধর্ম তাকে ধারকত্ব বলা হয়, এক কথা তো সেটাই বোঝানো হচ্ছে। এবার তোমাকে আমি জিনিসটা মানে ক্লিয়ারলি বুঝাই বলি। ঠিক আছে, ধরো যে একটা, মনে করো যেখানে একটা পাত্র রাখা আছে, ধরলাম একটা গ্লাস রাখা আছে, ঠিক আছে, একটা গ্লাস রাখলাম। এখন এই গ্লাসের মধ্যে হচ্ছে আমি কি করবো বলতো, অবভিয়াসলি আমি এখানে পানি ঢালবো, পানি ঢালে পানি খাবো। তো আমি যখন পানি ঢালবো তখন কি হবে, পানির লেভেল আস্তে আস্তে কি হবে, বাড়বে না? ধরো যে আমি এখানে, এই যে এখানে ধরো যে পানি আছে, একটু পানি আছে গ্লাসের মধ্যে, এখন আমি আরো পানি দিলাম, আরো পানি দিলাম আমি এর মধ্যে, তাহলে কি হবে, এই পানিটা আস্তে আস্তে লেভেলটা বাড়তে থাকবে। ধরলাম যে এখন লেভেলটা এখানে চলে আসছে, তার লেভেলটা, পানির লেভেলটা। ওকে, এখন সেম ভাবে এই যে ঘটনাটা করলাম, এখন যদি আমি একটা ক্যাপাসিটর জায়গায় আসি, সো দিস ইজ দ্য ক্যাপাসিটর, সাপোজ দিস ইজ দ্য ক্যাপাসিটর। এখন এই ক্যাপাসিটরের মধ্যে যখন হচ্ছে আমি চার্জ দিব, তাহলে কি হবে বলতো, চার্জ দিলে ও এটার যে তোমার হচ্ছে ক্যাপাসিটেন্স, মানে এটার মধ্যে যে বিভব আছে, যে এটার মধ্যে যে ভোল্টেজটা আছে, সেটা কি হবে, ধীরে ধীরে বাড়বে। ধীরে ধীরে কি হবে, বাড়বে। কেন বাড়বে, আমরা সবাই জানি যে আই ইজ ইকুয়াল টু কি, আমরা জানি কি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, বা ওহমের সূত্র থেকে আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তো যদি আমি হচ্ছে চার্জ দিই, চার্জ মানে কি, কারেন্ট দিচ্ছি, ইলেকট্রন বাড়াচ্ছি। তো ইলেকট্রন বাড়ানো মানে কি হবে, ভোল্টেজ বাড়বে। তো যেহেতু এরা পরস্পর কি সমানুপাতিক, তার মানে আই প্রপোর্শনাল টু ভি। সো ইন দ্যাট কেস, তাহলে এখানে কি হবে, যদি আমি এখানে আরো করে চার্জ ঢুকাতে থাকি, সাপোজ চার্জ ঢুকাচ্ছি আমি, আরো বেশি বেশি করে চার্জ ঢুকাচ্ছি এর মধ্যে, তাহলে কি হবে, এর ভোল্টেজ বাড়তে থাকবে। সো পানির লেভেল, এই যে বৃদ্ধিটা, এটা যেমন পানির উপর নির্ভর করতেছে, মানে পানি পানি ঢাললে যেমন এটা এটা পানির লেভেলটা বাড়তেছে, তো ঠিকভাবে এখানে কি হচ্ছে, বিন্দু মানে চার্জ ঢুকাইলে এটা ভোল্টেজটা বাড়তে থাকবে। ঠিক আছে, সো এখানে চার্জটা কিন্তু ভোল্টেজ, মানে চার্জ বৃদ্ধির অনুপাত আর ভোল্টেজ বৃদ্ধির অনুপাত কিন্তু পরস্পর সমানুপাতিক। এটা তোমাদের ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন ধরলাম যে এই পরিমাণে হচ্ছে আমি কিউ পরিমাণ চার্জ দিচ্ছি, কিউ পরিমাণ চার্জ দিব। সো কিউ পরিমাণ চার্জ দিব, এবং হচ্ছে এটা বিভবটা হচ্ছে, সাপোজ ধরো যে ভি ভোল্টেজ বাড়বে বা ভি পরিমাণ বাড়বে, ভি পরিমাণ সাপোজ ধরো হচ্ছে বাড়বে। সো এটা আমি দিব, এটা ভি পরিমাণ হচ্ছে বাড়বে। এখন ভি এর মান এই পরিবাহীটার কিসের উপর নির্ভর করবে বলতো, অবভিয়াসলি এটার আকারের উপর নির্ভর করবে, যে কতটুকু এটার আকৃতি, এটার সাইজ কতটুকু, এটা কতটুকু ভলিউম আছে, মানে কতটুকু আয়তন আছে, এর পরিপার্শ্বের যে তোমার হচ্ছে যে, মানে যে মাধ্যমটা, মানে সরি পরিপার্শ্বের যে ম্যাটেরিয়ালটা এখানে আছে, এটা কি ম্যাটেরিয়াল সেটার উপর নির্ভর করতে পারে, মানে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর নির্ভর করবে, তাই না? এবং পাশাপাশি অন্যান্য, এটার পাশাপাশি অন্যান্য যে মানে পরিবেশটা, এখানে যে ইনভায়রনমেন্ট এখানে আছে, সেই ইনভায়রনমেন্টের মানে ইনভায়রনমেন্টের উপরে কিন্তু নির্ভর করবে বিষয়টা, তাই না? সো আকার, আকৃতি, ভলিউম, দেন হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা, দেন এটার আশেপাশে যে ইনভায়রনমেন্ট, সেই ইনভায়রনমেন্টের উপর কিন্তু এটার এফেক্ট পড়বে এই ক্যাপাসিটরের। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা, কি কি বিষয়ের উপর আর কি জিনিসটা নির্ভর করতেছে, এবং এটা কোথায় অবস্থান করতেছে, এটা মাটিতে অবস্থান করতেছে, না কোনো যন্ত্রের মধ্যে অবস্থান করতেছে, না পানির মধ্যে অবস্থান করতেছে, সেই অবস্থানের উপরে কিন্তু এটা, তারপরে আশেপাশে পরিবার ইনভায়রনমেন্টের উপর কিন্তু এটা নির্ভর করবে। তো যেহেতু যেহেতু আমরা বুঝলাম যে আই যেগুলো, আই সমানুপাতিক যদি ভি হয়ে থাকে, তাহলে সেই হিসাবে এখন যদি আমরা কিউ দ্বারা ডিনোট করে থাকে, আমরা বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু ভি, রাইট? কিউ প্রপোর্শনাল টু ভি, ইট মিনস এখন যদি আমি এখানে এটা সরাই দিই, তাহলে কি হবে, যে কিউ বাই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা তো সিম্পল ভাষায় আমরা এটাই বুঝতেছি, যে কিউ ভিটাকে এটা নিচে নিয়ে আসলে কিউ বাই ভি হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাই হচ্ছে সি। সো ইট মিনস সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। সো দিস ইজ দ্য কনস্ট্যান্ট হুইচ ইজ সি। এটা হচ্ছে ধারকত্ব। ধারকত্ব মানে কি, একটা ধর্ম। ক্যাপাসিটি, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি, দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটর ইজ কিউ বাই ভি। যতটুকু পরিমাণ চার্জ ঢুকতেছে তার থেকে যতটুকু পরিমাণ ভোল্টেজ বাড়তেছে সেটা আমি বাদ দিয়ে দেবো, মানে ভাগ করে দেবো, সেটা আমার কি বের হয়ে যাবে, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স বের হয়ে যাবে বা ক্যাপাসিটি বের হয়ে যাবে। সো এটা হয়ে বের হয়ে গেল আমার ধারকত্ব। তাহলে ধারকত্বের সংজ্ঞা, ধারকত্বের ইয়া কি হচ্ছে, সূত্রটা কি হচ্ছে, ধারকত্ব ইজ ইকুয়াল টু আধান বাই বিভব, বা চার্জ বাই বিভব। সো তোমাদের সংজ্ঞা আছে, তুমি কিভাবে বলবো সংজ্ঞাটা, এভাবে বলতে পারো যে কোন ধারকের আহ মানে কোন ধারকের, ধারকটাকে যদি আমি হচ্ছে একটা মানে মাটির সাথে কানেক্ট করি, বা কোনটা বস্তুর সাথে কানেক্ট করি, তুমি বলতে পারো যে ভূ সংযোগ করি আর কি, যেটা তোমাদের বইয়ের ভাষায় সংজ্ঞা লেখা আছে যে ভূ সংযোগ করা। ঠিক আছে, এখানে অনেক কিছু হতে পারে, বাট নর্মাল ভাষায় বললে যে ভূ সংযোগ যদি করি, যদি মাটির সাথে কানেক্ট করে দিই আমি এই ক্যাপাসিটরটাকে, এভাবে রাখি, তাহলে এটার মানে দুই পরিবাহীর মধ্যে একক বিভব বৈষম্য সৃষ্টি করতে পারে। বিষয়টা কি, মানে এটা হচ্ছে মাটি হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী। সো এই যে দুই পরিবাহীর মধ্যে হচ্ছে একটা বিভব বৈষম্য সৃষ্টি করবে, অর্থাৎ একটা বিভব পার্থক্য সৃষ্টি করবে। এই বিভব পার্থক্যটা
যে পরিমাণ তোমার হচ্ছে চার্জ প্রদান করতে হবে এই বিভব পার্থক্য সৃষ্টির জন্য, সেই চার্জটাকে তোমার বলা হয় হচ্ছে ধারকত্ব। সহজ ভাষায় বললে যে আধান ও বিভবের অনুপাতকে তোমার বলা হয় হচ্ছে ধারকত্ব। সহজ কথা বললে হচ্ছে এটাই। আর তুমি যদি বলো যে ২ টা পরিবাহী, এখানে এটা একটা মাটি একটা পরিবাহী এবং এটা হচ্ছে একটা পরিবাহী। সো অবভিয়াসলি যে এখানে এটাকে মাটির সাথে কানেক্ট করে দেওয়ার পরে এই ২ পরিবাহীর মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হবে এবং এই বিভব পার্থক্য সৃষ্টির জন্য যে পরিমাণ চার্জ প্রদান করতে হবে সেই চার্জটাকে মানে সেই পোর্শনটাকে বলা হয় তোমার হচ্ছে ধারকত্ব। সো অন্তরিত মানে এই পরিবাহীর চার্জ এবং তোমার হচ্ছে এই ২ পরিবাহীর মধ্যে বিভব বৈষম্য বা বিভব পার্থক্য। সো বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ চার্জ প্রদান করা হয় তাকে বলা হয় কি? ধারকত্ব। বইয়ের ভাষা সংজ্ঞা লিখলে এভাবে লিখবা। আর নিজের কমন সেন্সে লিখলে তুমি লিখবা হচ্ছে তোমার আধান বাই বিভবের অনুপাতকে বলা হয় হচ্ছে ধারকত্ব। কোন বস্তুর আধান তার মধ্যে মানে মোট প্রদানকৃত আধান এবং তার বৃদ্ধিপ্রাপ্ত যে বিভব সেটার অনুপাতকে তোমার বলা হয় হচ্ছে ধারকত্ব। সংজ্ঞা এভাবে তুমি বলে দিবা। ঠিক আছে? তো যদি আমি তোমাকে এভাবে কোয়েশ্চেন করি যে তোমাদের যদি এরকম অনুধাবন কোয়েশ্চেন আসে যে তোমার হচ্ছে কোন ধারকের ধারকত্ব, যদি এরকম কোয়েশ্চেন আসে যে কোন ধারকের ধারকত্ব যদি হচ্ছে আমি সাপোজ ধরো যে 10 ফ্যারাডে, ঠিক আছে, 10 ফ্যারাডে বলি, তাহলে এটা বলতে কি বোঝাবে আর কি? এটা বলতে কি বোঝায়? মানে কোন ধারকের ধারকত্ব 10 ফ্যারাডে বলতে কি বোঝায়? তুমি কি বলবা? তুমি বলবো হচ্ছে এটা যদি এখানে এগুলা কি? এগুলা হচ্ছে একটা করে পাত। এগুলা হচ্ছে একটা করে পাত। তাহলে পাতদ্বয়ের মধ্যে তুমি বলতে পারো যে পাতদ্বয়ের মধ্যে, হ্যাঁ, এটা তোমার হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে, 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে, এটা তোমাদের বইতে লেখা আছে এগুলো সবকিছু। তারপর তোমাদেরকে আমি জাস্ট একবার ধরাই দিচ্ছি। অন্তরিত পরিবাহীতে 10 কুলম্ব চার্জ দিতে হয়। 10 কুলম্ব, ঠিক আছে, চার্জ দিতে হবে বা প্রদান করতে হবে। মানে বিভব পার্থক্য 1 ভোল্ট সৃষ্টি করতে 10 কুলম্ব চার্জ প্রদান করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তুমি লিখে দিবা অনুধাবন কোয়েশ্চেনে আসলে যে এটা বলতে কি বোঝায়। সো ফার আই থিংক তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার হচ্ছে আমি তাহলে মুভ অন করি আমাদের পরের টপিকে। সেটা তোমার হচ্ছে যে আমাদের যে পরিবাহী ধারকত্ব এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে আমরা সেই বিষয়গুলোর উপর ইয়া করে, মানে তোমাকে আমি তোকে বললাম যে আকৃতি, ভলিউম, চারপাশের অবস্থা, নিকটবর্তী যে এরিয়াটা, তার পাশাপাশি তার হচ্ছে মাধ্যমে যে প্রকৃতি, এগুলো সবকিছুর উপর। তো এই সবকিছুর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এখানে ফর্মুলা আছে। তো এই ফর্মুলা গুলো আমরা একটু দেখে নিই, বা ফর্মুলার পাশাপাশি তোমার হচ্ছে এটার যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা দেখে নিই যে কখন কি হচ্ছে আর কি বিষয়টা। ঠিক আছে? তো পরিবাহী ধারকত্ব যেটি বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে সবার আগে যেটা আসবে সেটা তোমার হচ্ছে পরিবাহী ক্ষেত্রফল, মানে এটার আকৃতি আর কি। ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে তোমার পরিবাহীর ক্ষেত্রফল বা আকৃতি। তো এটার উপর বেস করে একটা ফর্মুলা আছে, এটা খুব একটা নোন ফর্মুলা এবং এখান থেকে আমাদের অঙ্ক আসবে। আজকে আমরা অঙ্ক করব অনেক এই চ্যাপ্টার থেকে। তো প্রথমত যে আমরা দেখছিলাম কি যে সি ইজ ইকুয়াল তোমার হচ্ছে কিউ বাই ভি, বা এখানে ছোট করে লিখলে কিউ বাই ভি। ঠিক আছে? এটা লিখছিলাম। তো এখন যদি ক্ষেত্রফল জায়গায় যদি আমি আসি, তাহলে ক্ষেত্রফল যত বৃদ্ধি করব, ঠিক আছে, ক্ষেত্রফল মানে এরিয়া যত বৃদ্ধি করব ক্যাপাসিটর তত বৃদ্ধি পাবে, ক্যাপাসিটেন্স তত বৃদ্ধি পাবে। অ্যাজ বিকজ অফ আকৃতি বড় হচ্ছে, সো ক্যাপাসিটি কি হবে? বেড়ে যাবে। সহজ ভাষা তুমি এটা বুঝতে পারছো আশা করি। তো এরিয়া বাড়লে ক্যাপাসিটিও বাড়বে। এবং যদি এটা এরকম হয় যে একটা গোলাকার পরিবাহী, এটা গোলাকার, একটা গোল, সাপোজ একটা গোল, এটা সার্কেল মনে করো, আমরা সার্কেল পরিবাহী। এই পরিবাহী ক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে এরকম, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই এপসিলন নট কে আর। কে হচ্ছে এটা রেডিয়াস, ঠিক আছে, 4 পাই এপসিলন ইটস আ কনস্ট্যান্ট ভ্যালু, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এটা আমাদের মোটামুটি জানা থাকলে আমরা এই গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করতে পারবো, which is c is equal to 4 পাই এপসিলন নট কে আর। হ্যাঁ, তো এটা গেল। তার মানে তুমি বুঝতে পারছো এখানে তোমার হচ্ছে আর যদি বৃদ্ধি পায়, সো এখানে ব্যাসার্ধ বাড়লে এই গোলকটা বড় হবে এবং ক্যাপাসিটেন্সও বাড়বে। সো আর বড় হলে, তো এটা অনুযায়ী আর বড় হলে সি বড় হবে। এটা গেল তোমার হচ্ছে পরিবাহী ক্ষেত্রফলের ক্ষেত্রে। এবার আমি আসি তোমার হচ্ছে এটা এনভায়রনমেন্ট, এটা চারপাশে যে এনভায়রনমেন্ট, ঠিক আছে। সো পরিবাহীর চারপাশের বা চারপাশের অবস্থা আর কি, চারপাশের অবস্থা এটা বলতে পারো, বা চারপাশের মাধ্যম বলতে পারো, এটা সবচেয়ে বেশি ভালো হয়। চারপাশের মাধ্যম, এই মাধ্যমের উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি। তো যদি মাধ্যমের উপর ডিপেন্ড করে তাহলে তুমি বুঝতেই পারছো এখানে কি হবে। এখানে তোমার হবে হচ্ছে কে ইজ ইকুয়াল টু সি বাই সি নট, তাই না?
মানে যে পরিমাণ হচ্ছে আমার ওই মাধ্যমটা হবে সেই মাধ্যমটার ক্যাপাসিট্যান্স ডিভাইড বাই তোমার হচ্ছে শূন্য মাধ্যমের ক্যাপাসিট্যান্স, এটার উপর ডিপেন্ড করে তোমার কে এর ভ্যালু কি হবে, ভ্যারি করবে, তাই না? সো একটা পরিবাহী চারদিকে মাধ্যমের উপর যদি পরাবৈদ্যুতিক ধ্রুবকটা নির্ভর করে, তো সেই হিসেবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর কিন্তু ধারকত্ব নির্ভর করবে, তাই না? ধারকত্ব নির্ভর করবে, তো দেখতে পাচ্ছি আমরা ফর্মুলাটা এখানে, যদি ধরো যে একটা গোলাকার পরিবাহী সেক্ষেত্রে তো কে ভ্যালু কিন্তু ভ্যারি করবে। সো এখানে তুমি বুঝতে পারতেছো যে বিষয়টা তাহলে কি হচ্ছে। তাও এখানে তাহলে জিনিসটা কি হবে, যদি উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে আমি হচ্ছে পরিবাহীটাকে পাস করি, সো যদি সি বড় হয় তাহলে তোমার হচ্ছে কি হবে এটা বলতো, মানে যদি এটা বড় হয়, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি বলা হয়, মানে কে যদি বড় হয়, সরি কে যদি বড় হয় তাহলে তোমার সিটাও বড় হবে, ঠিক আছে? মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বেশি হয়, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মনে করো যে অনেক অনেক উঁচু, মানে অনেক হাই, সাপোজ ধরো যে তোমার হচ্ছে ওয়ান, আমরা জানি যে কে হচ্ছে তোমার গ্রেটার দেন ওয়ান, ধরলাম হচ্ছে তোমার এটা ভ্যালু তোমার হচ্ছে 1.67 দেওয়া আছে, তো অনেক হাই কিন্তু এটা, ঠিক আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালুটা অনেক হাই। তো যদি তোমার কে হাই হয় তাহলে তোমার সিটাও হাই হবে, এটা মাথায় রাখবা, হ্যাঁ? আর যদি তোমার হচ্ছে কে যদি কম হয় তাহলে সিও কম হবে। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট তোমার লাইন, মানে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর তোমার হচ্ছে এমসিকিউ, পাশাপাশি তোমার হচ্ছে ঘ নাম্বার উচ্চ দক্ষতা কোশ্চেনের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো কাইন্ডলি এগুলো তুমি একটু বুঝে রাখো। দেন হচ্ছে নাম্বার 3 তে যদি আমি বলি, সেটা তোমার হচ্ছে এটা ডিসটেন্স। তো এখানে যে পাত দুটা থাকবে আর কি, সে পাত দুয়ের ডিসটেন্স কিন্তু খুবই ম্যাটার করে এখানে। তো পাত দ্বয়ের দূরত্ব আর কি, মানে মিডল ডিসটেন্স আর কি, ঠিক আছে? মিডল ডিসটেন্স। সো দুটো যে পাত দুটো আমরা দেখতে পাচ্ছিলাম, সে পাত দুটা মিডল ডিসটেন্স আর কি। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি হচ্ছে আমার প্যারালাল পাথ হয়, যদি প্যারালাল পাথ মানে সমান্তরাল যদি হয়, তাহলে ধারকের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে, ঠিক আছে? প্যারালাল হলে কি হবে, সাপোজ ধরো যে এরকম একটা পাথ দিছে, এখানে একটা পাথ আছে, এরকম একটা পাথ আছে, ঠিক আছে? এখন যদি তোমার হচ্ছে এটা ডিসটেন্স যদি বাড়ে, ধরো যে এটা এখন এরকম হয়ে গেছে, ডিসটেন্স কি হয়ে গেছে, ডিসটেন্স বেড়ে গেছে না? তো এই পাথ দুইটা সমান্তরাল হওয়ার পরে যদি এটা মানে ডিসটেন্স বেড়ে যায়, তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে সি কমে যাবে, তার মানে ধরলাম হচ্ছে ডি ডিসটেন্স, তাহলে ডি যদি বাড়ে সি হচ্ছে কমবে, ঠিক আছে? এবং তোমার হচ্ছে দূরত্ব, এটা কিন্তু তোমার হচ্ছে খুবই একটা মেজার বিষয়। তো মানে ডি যদি কমে যায় তাহলে কিন্তু সি আবার বেড়ে যাবে, মানে ভাইস ভার্সা কেস আর কি, ঠিক আছে? উল্টা উল্টা কেস আর কি, মানে এটা তোমার হচ্ছে অপোজিট দিক থেকে আর কি প্রপোর্শনাল হচ্ছে, অপোজিট দিক থেকে যে প্রপোর্শনাল, সো অপোজিট টু প্রপোর্শনাল আর কি। তো এটা বাড়লে এটা কমবে, ওকে? এটা গেল তোমার হচ্ছে পাদ্যের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে। এরপরে আসি তোমার হচ্ছে, যদি আমাকে বলা হয় যেমন পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর, মানে কোন মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক আছে কিনা, আমরা দেখলাম যে এখানে এটা কোনো একক আমরা ধরবো না, বিকজ হচ্ছে এখানে দুটো মানে একটা অনুপাত ধরা হচ্ছে। সো এখানে তোমার হচ্ছে এখানে মানে এটার ক্যাপাসিটরের যে একক ধরলাম হচ্ছে ফ্যারাডে, সো ফ্যারাডে কেটে যাবে। সো এটা আমাদের দরকার নাই, কোনো একক নাই, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে। আর কি আসতে পারে, যেমন তোমার হচ্ছে দুটো চার্জের মধ্যবর্তী স্থানে কোনো মাধ্যমের মধ্যে যে ক্রিয়াশীল বলটা থাকে, ধরো যে এই যে দুটো চার্জ দিলাম আমি, ঠিক আছে? দুটো চার্জ আমি আঁকলাম, তো এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা আছে, এই ক্রিয়াশীল বলটা মানে ক্রিয়াশীল বলের মান যদি হচ্ছে আমি কমাই দিই, ঠিক আছে? আমি আবারও বলতেছি, ধরো যে আমি হচ্ছে এখানে তোমার হচ্ছে এটা ক্রিয়াশীল যে বলটা আছে এফ, যে ভ্যালুটা আছে এফ, এই এফটা তোমার হচ্ছে আমি সাপোজ ধরো কমাই দিলাম, ঠিক আছে? কমাই দিলাম, মানে কমাই দিলাম বলতে কি বোঝানো হচ্ছে, ধরো যে আকর্ষণ বলটা মনে করো ডিসটেন্স সাপোজ ধরো যে আমি বাড়াই দিলাম, ডিসটেন্স বাড়াই দিলে কি হবে, আকর্ষণ বল কমে যাবে, তাই না? ডিসটেন্স বাড়াই দিলে কি হবে, আকর্ষণ বল কমে যাবে। মনে করো যে ডিসটেন্সটা আমি এখন এখান থেকে এরকম করে ফেলছি, তাহলে কি হবে, আগে ছিল সাপোজ ধরো F1, এখন হয়ে গেছে F2, তো আকর্ষণ বল কি করছে, আমি বাড়াই দিছি, সরি আকর্ষণ বল আমি কমাই দিছি, তাই না? তো F2 লেস দেন F1, তো আকর্ষণ বল কমে গেছে, তো আকর্ষণ বল যদি কমে যায় তাহলে হচ্ছে সি বেড়ে যাবে, ঠিক আছে? আকর্ষণ বল যদি কমে যায় তাহলে হচ্ছে সি বেড়ে যাবে। এটা কেন বলতেছে বলতো, এটা আসলে কিন্তু আমরা একটু আগে দেখছিলাম এরকম যে কে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, আমরা কি দেখছিলাম বলতো, যে এপসিলন নট ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এফ নট বাই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই সি নট, তাই না? তো এক্ষেত্রে তোমার হচ্ছে যে আকর্ষণ বল কমে যায়, আকর্ষণ বল যদি কমে তাহলে এটা তোমার এটা বাড়বে, এটা তোমার হচ্ছে একে অপরের কি হচ্ছে এটা বলতো, উল্টা হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে বিষয়টা এখানে। সো এদের মধ্যে চার্জটাকে মানে মানে ধারণ করার প্রবাবিলিটি বেড়ে যাবে। সো এরা তখন শেয়ার করবে না আরকি। ঠিক আছে? একে অপরকে শেয়ার করবে না। এটা হচ্ছে বিষয়টা আরকি কেসটা। সো এটাকে এভাবে আরকি মাথায় রাখবা।
তো মোটামুটি অনেকগুলো কথাই বললাম, অনেকগুলা টপিক নিয়ে তোমাদেরকে বুঝাইলাম। তো আপাতত হচ্ছে আমরা তাহলে মুভ করতে পারি হচ্ছে মেইনলি কি বলবো এটাকে, যে আহ, আর কি আছে? আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে এরকম, মানে মোটামুটি ধর্ম নিয়ে আমার কথা বলে গেছি। ধর্ম নিয়ে আমাদের আশা করি আর ইয়ে করার দরকার নাই। ধর্ম আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। তো এবার হচ্ছে আমরা এটা বলতে পারি এরকম যে, ধরো যে একটা গোল, একটা তোমাকে একটু আগে দেখালাম হচ্ছে আমি এরকম যে সি ইজ ইকুয়াল টু কি বললাম, 4 পাই এপসিলন নট কে আর। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করতাম যে এখানে যে গোলকটা নিয়ে কথা বলতেছি আমি, এই গোলকটার বিভব কি হবে, সেক্ষেত্রে তুমি কি করবা বলো তো? সূত্রগুলো এইভাবে তুমি কম্পেয়ার করবা। যেমন আমরা জানি যে সি ইজ ইকুয়াল তোমার হচ্ছে কিউ বাই ভি, সি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ বাই ভি, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তোমাদের অবভিয়াসলি সূত্র চলে আসবে। তার মানে ভি ইজ ইকুয়াল কি হবে বলো তো? এটা তোমার হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন নট কে আর হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ফর্মুলা। তার মানে গোলাকার পৃষ্ঠের বিভব, গোলাকার পৃষ্ঠের বিভব কত, এটা কিন্তু বের করা খুবই টাফ একটা কোয়েশ্চেন। এটা কিন্তু আমরা আসলে বের করতে পারি না, আমরা জানি না যে বিভব কিভাবে বের করতে হয়। তো বিভব বের করার একটা সূত্র হচ্ছে এটা। তো তোমাকে যদি কোনো কেউ কোয়েশ্চেন করে, ভাইয়া তুমি বলো তো যে তুমি কিভাবে একটা গোলাকার একটা বলের মধ্যে তুমি বিভব বের করবা, কিভাবে বিভব তুমি ক্যালকুলেট করবা? সো দিস ইজ দ্য ফর্মুলা, আধান ডিভাইড বাই তোমার হচ্ছে 4 পাই এপসিলন নট। ইট মিনস 1/4 পাই এপসিলন নট, এটা ভ্যালু আমরা সবাই জানি যে 9 ইন্টু 10⁻⁹, তাহলে কিউ বাই হচ্ছে কে আর। সো ইউ জাস্ট নিড দ্য ভ্যালু অফ কে অ্যান্ড আর। আর ইজ হোয়াট? আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল অ্যান্ড কে ইজ হোয়াট? কে ইজ ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট। তাহলে মোটামুটি তোমাদের আশা করি জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবং এপসিলন নট, অবভিয়াসলি ইউ নো দ্য ভ্যালু। এপসিলন নটের ভ্যালু তোমরা জানো। এপসিলন নটের ভ্যালু কি? যদি তোমাদের এরকম মানে তোমাদের মনে না থাকে, তুমি বের করে নিতে পারো যে 8.854 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে? কুলম জানি আমরা, কুলম স্কোয়ার, দেন তোমার হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। এটা তোমরা গতকাল ক্লাসে দেখেছিলা, ঠিক আছে? মোটামুটি তাহলে এটাই ছিল আমাদের আলোচনা। এখন আই থিঙ্ক তোমাদের এখন আর দরকার নেই আমার আমার কিছু কোনো কিছু বোঝানোর। তাহলে তোমাদেরকে এবার হচ্ছে আমি কিছু ফর্মুলা দেখাই এবার এই অঙ্কগুলো করার জন্য। আচ্ছা, দেন হচ্ছে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এটা একটা ফর্মুলা গেল, এই ফর্মুলা তোমরা লিখে রাখতে পারো। তো আমি আরো কিছু ফর্মুলা দেখাতে চাচ্ছি আমাদের অঙ্ক অঙ্ক করার জন্য কাজে লাগবে। যেমন তোমার হচ্ছে আচ্ছা, তার আগে তোমাদের কাছে যে বলে রাখি সেটা তোমার হচ্ছে এরকম যে ধারকত্বের যে এককটা, হোয়াট ইজ দ্য ইউনিট? সো উই নিড দ্য ইউনিট, ওকে? সো ইউনিটটা কি হবে? যেমন আমি এটাকে বললাম যে ধারকত্বের একক হচ্ছে তোমার ফ্যারাডে, তাই না? ফ্যারাডে, 1 ফ্যারাডে। সো 1 ফ্যারাড এটাকে বলা হয় তোমার হচ্ছে ফ্যারাড, মানে ফ্যারাডে না, অ্যাকচুয়ালি তোমার ফ্যারাড বলা হয় এটাকে। সো 1 ফ্যারাড। সো 1 এফ ইজ ইকুয়াল টু কি, মানে 1 ফ্যারাড বলা হচ্ছে। এটা এটা কি? এটা মানে বোঝানো হচ্ছে যে একটা পরিবাহী, সাপোজ ধরো হচ্ছে তোমার, ধরলাম হচ্ছে একটা গোলাকার পরিবাহী, ধরলাম হচ্ছে একটা বল। তো একটা পরিবাহীর বিভব, ঠিক আছে, 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জ দেয় বা চার্জ প্রয়োজন হয়, তাকে বলা হয় তোমার হচ্ছে 1, বা তবে তার ধারকত্বকে বলা হয়, এটা এটা বললে বেশি ভালো হয়। হ্যাঁ, তবে এই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলে হয়, ঠিক আছে? এখন এই ফ্যারাড যদি ক্ষুদ্র অবস্থায় থাকে তাহলে কি হবে ক্ষুদ্র অবস্থায়? যেমন আমি আমার জানি অলওয়েজ যে মিটারকে আমরা বলি কি, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, রাইট? সো অনেক ধরনের মিটার কিন্তু আমরা বলি। সেক্ষেত্রে ফ্যারাডের ক্ষেত্রে কি হবে? সেম হবে, বাট এখানে কিছু ডিফারেন্স আছে। যেমন তোমার হচ্ছে 1 এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁶ মাইক্রোফ্যারাড। যদি এরকম আসে ধরো যে তোমাকে 10⁻12 দিয়ে দিচ্ছে, এখন তোমার জানো 10⁹ মানে কি? ন্যানো ফ্যারাড, তাই না? ন্যানো ফ্যারাড। এখন ন্যানো ফ্যারাড তুমি বুঝলা, তাহলে 1 এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁹ ন্যানো ফ্যারাড। তোমাকে এখন বলে দিল 10⁻12, সেক্ষেত্রে তুমি কি করবা 10⁻12 এর ক্ষেত্রে? সো এটা কিন্তু একটু টাফ হয়ে গেল না, বলো তো? এটার ক্ষেত্রে মাথায় রাখবা অলওয়েজ যে 10⁻12 যখন তোমাদের বলবে এরকম কিন্তু আসবে, বিকজ এখানে যেহেতু তুমি ফ্যারাডের কথা বলতেছো, এখানে অনেক ক্ষুদ্র পরিমাণ আসবে। চার্জ কিন্তু খুবই ক্ষুদ্র একটা জিনিস। তো তোমাকে 10⁻12 দিতে পারে, ঠিক আছে? তোমাকে কিন্তু 10⁻15 দিতে পারে। সো সেক্ষেত্রে তুমি কি করবা? 12 মানে তুমি অলওয়েজ মাথায় রাখবা এটা তোমার হচ্ছে পিকো, ঠিক আছে? ইট মিনস 1 এফ ইজ ইকুয়াল তোমার হচ্ছে 10⁻12, এটা হচ্ছে তোমার পিএফ, ঠিক আছে? মানে পিকো ফ্যারাড, পিকো ফ্যারাড। হ্যাঁ, নরমালি আমাদের হিসাবের ক্ষেত্রে পিকো ফ্যারাড কখনো ইউজ হয় না, বাট মানে পিকো কখনো ইউজ হয় না, বাট আমাদের ফ্যারাডের ক্ষেত্রে অলওয়েজ ইউজ হবে এটা। এই ধরনের অঙ্ক আমাদের আসবে। তো এটা এটা মাথায় রাখবা। 10⁻12 এর উপরে যায় না সাধারণত। সো আপাতত এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? পিকো ফ্যারাড, এটা গেল।
এবার আসি হচ্ছে আমি মেইন ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের ফ্যারাডে মানে ধারকত্ব অঙ্ক করার জন্য যে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে, সেই ফর্মুলাগুলোতে আমি চলে আসি এবার। দেখো ২ ধরনের কেস হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা দেখলাম যে পাত যদি সমান্তরাল হয়, তো সমান্তরাল পাতের ক্ষেত্রে একটা হতে পারে। আরেকটা হচ্ছে তোমার পাতগুলো যদি সমান্তরাল না হয়, যদি শ্রেণীতে হয়, মনে করো যে শ্রেণীতে আছে, ডিসট্যান্স মানে এরকম শ্রেণীতে আছে, সেই ক্ষেত্রে কি হবে? সো দেয়ার আর সার্টেন কাইন্ড অফ ডিফারেন্স বিটুইন ক্যাপাসিটেন্স এন্ড রেজিস্ট্যান্স। সো ক্যাপাসিটেন্স and resistance, these two terms are completely opposite to each other, completely opposite, ঠিক আছে? রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার। কেন ইচ আদার বলতেছি? কারণটা হচ্ছে ক্যাপাসিটেন্স হচ্ছে তোমার চার্জটাকে ধারণ করবে, আর রেজিস্ট্যান্স তোমার হচ্ছে চার্জটাকে বাধা দিবে। সো সেটা ধারণ করবে না। সো কমপ্লিটলি দুটো বিপরীত রাশি। সূত্রের ক্ষেত্রে সেম হবে। আমরা যখন রেজিস্ট্যান্স কথা বলতাম, রেজিস্ট্যান্সে যখন কথা বলতাম, তখন আমাদের এরকম বর্তনী দিত যে একটা ভোল্টেজ দিছে এটা, এবং এখানে রেজিস্ট্যান্স আছে, সাপোজ ধরো এখানে রেজিস্ট্যান্স আছে, মনে করো এখানে তোমার হচ্ছে একটা সমান্তরাল রেজিস্ট্যান্স দিয়ে দিছে। তো এরকম আমাকে বর্তনীর মধ্যে বের করতে বলতো যে এখানে একটা ভোল্টেজ আছে, ই আছে, ই বা ভি আছে, যে কোনো একটা আছে, এখানে আর ওয়ান, এখানে আর আছে, এখানে আর আছে, এখানে আই আছে। তো এখানে যদি আমাকে বের করতে হতো, কি করতে হতো? এটা যে আমাকে বের করতে হতো এইভাবে, যে তুল্য রোধ আর কি, ঠিক আছে, রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স আর কি, তুল্য রোধ। তো এটা কি হইতো? তোমার আর ইজ ইকুয়াল টু হচ্ছে শ্রেণীতে যেটা আছে সেটা তোমার প্লাস হইতো, আর যেটা তোমার সমান্তরাল আছে সেটা তোমার কি হইতো বলতো? 1/r1 প্লাস 1/r2 ডিভাইড বাই কি, সরি, টু দি পাওয়ার -1 হতো, তাই না? আমরা বলতাম কি যে 1/rp, হ্যাঁ, মানে প্যারালাল অফ 1/rp ইজ ইকুয়াল টু 1/r2 প্লাস 1/r3 বলতাম আমরা, তাই না? সো এটা r2 r3 হইতো। তো এটাকে কি করতাম? এরপরে আমরা এই যে ভ্যালুটা আসলো সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা উল্টাই দিতাম, তাই না? সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা উল্টাই দিতাম। তো এইটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে ছিল? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ছিল। এটা তোমার ক্লাস 9 10 দেখছিলা। আপাতত যদি এবার আমি ক্যাপাসিট্যান্সের কথা বলি, কমপ্লিটলি অপোজিট, বিষয়টা মাথায় রাখো, কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার। মানে এবার তুমি যদি ক্যাপাসিট্যান্সের জায়গায় আসো, তাহলে সাপোজ ধরো ক্যাপাসিট্যান্স তোমার হচ্ছে এভাবে ডিনোট করা হয় নরমালি, যে তোমার হচ্ছে এটা এভাবে ডিনোট করা হয়, ঠিক আছে? এভাবে ডিনোট করা হয় ক্যাপাসিট্যান্স। তো তোমাকে যদি এরকম করে দিয়ে দেয় ক্যাপাসিট্যান্স, মনে করো যে এভাবে দিছে, তো এটা কিন্তু তোমার কি আছে বলতো? পরস্পর শ্রেণীতে আছে, তাই না? শ্রেণীতে আছে পরস্পর। এখন সাপোজ তোমাকে দিলে হচ্ছে এটা এভাবে, যে এভাবে তোমাকে দিয়ে দিল সাপোজ ধরো এই। সো এটা কি আছে? পরস্পর সমান্তরালে আছে। তো আমরা যখন সমান্তরালে করতাম, আমরা যখন শ্রেণীতে করতাম, তখন কি করতাম? আমরা r1 প্লাস r2 করতাম। বাট এবার হচ্ছে সমান্তরালে বেলায় তোমার কি হবে? অর্থাৎ সিপি বেলা যদি হয়, তাহলে c1 প্লাস c2 হবে। যদি তোমার শ্রেণীতে হয় তাহলে তোমার উল্টাটা হবে। ইট মিনস তোমার হচ্ছে এটা সিরিজে আছে, তার মানে এটা তো উল্টা হয়ে যাবে। সো c1 প্লাস c2 টু দি পাওয়ার -1, মানে উল্টা, টোটালি উল্টা। রেজিস্ট্যান্সের বেলা হচ্ছে আমরা এইটার ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে করতাম এটা, শ্রেণীর বেলায় করতাম হচ্ছে এটা। ক্যাপাসিটরের ক্ষেত্রে শ্রেণীর বেলায় হচ্ছে এইটা, সমান্তরালের বেলা হচ্ছে এটা। সো দিস ইজ দ্য প্যারালাল, দিস ইজ সিরিজ। সো ডোন্ট ফরগেট টু কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার, ওকে, কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার। সো এটা মাথায় রাখবা। সো সিএসসিপি প্যারালাল ক্যাপাসিটেন্স, দেন এটা তোমার হচ্ছে সিরিজ ক্যাপাসিটেন্স, ঠিক আছে? সো আশা করি তোমাদের এই মানে ক্ষুদ্র বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অঙ্ক করার সময় ভুলেও কিন্তু তোমরা এই জিনিসটাকে মানে উল্টা করে অঙ্কটা মিস্টেক করবা না। সম্পূর্ণ বিপরীত রাশি তুমি এটা মাথায় রাখবা। সো আই হোপ তোমাদের মোটামুটি সূত্র আমার ক্লিয়ার হয়ে গেছে। সূত্র আসলে অনেকগুলাই সূত্র আছে, সূত্র আসলে অভাব নেই, বইয়ের মধ্যে অনেক সূত্র আছে। আমরা আসলে অঙ্ক করার সময় আরো সূত্র আমরা ডিসকভার করব। তার আগে তোমাদেরকে একটা বলে রাখি, সেটা তোমার হচ্ছে ফর্মুলা। এখানে যেমন আরো কিছু ফর্মুলা যদি আমি বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি। এই ফর্মুলাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি, তোমরা সবাই লিখে রাখো। স্থিতিতরিতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে এগুলো হচ্ছে একটা, যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি। দেন হচ্ছে ই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এপসিলন, এপসিলন না, এটা হচ্ছে সিগমা, সিগমা বাই হচ্ছে এপসিলন, ঠিক আছে? সিগমা বাই এপসিলন, বিষয়টা বুঝছো? ই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সিগমা বাই এপসিলন। এটা কি আসলে, এটা জিনিসটা কি, এটা আমাদের জানা একটা প্রয়োজন, তাই না? এটা হচ্ছে দেখো, তোমাদের একটু বলে রাখি এই সূত্রটা সম্পর্কে। এখানে ই কি? ই হচ্ছে কোন পাত্রের পৃষ্ঠে বা কোন তড়িৎ, মানে কোন একটা বস্তুর পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য। সো আমরা বলতে পারি কি যে এটা তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্য। সিগমাটা কি? সিগমাটা তোমার হচ্ছে চার্জ ঘনত্ব বা চার্জ ডেনসিটি, ঠিক আছে? চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব। এখানে এপসিলনটা কি? এটা তোমার সবাই জানো, এটা তোমার হচ্ছে ভেদন যোগ্যতা বা পারমিটিভিটি, তাই না? সো এটা হচ্ছে আমাদের এইটা একটা ফর্মুলা হিসেবে কাজ করে। ই ইজ ইকুয়াল টু এপসিলন, সরি, সিগমা বাই এপসিলন, ঠিক আছে? এটা তোমার হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইডি, ওকে? এরপরে আসো,
আর কি আছে যেমন তোমার হচ্ছে এখান থেকে যদি আমি বলি যে এখানে যে এর যে ভ্যালুটা আছে আমরা এখানে এর ভ্যালুটা বসা দিতে পারি। এছাড়া তোমার হচ্ছে যদি আমরা বলি হচ্ছে এটা সিগমার, এই যে সিগমাটা এখানে আছে, এই সিগমার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা কি? সিগমা ভ্যালুটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি যদি সিগমাটাকে বলো ডেনসিটি মানে কি, ডেনসিটি তো মানেটা হচ্ছে এটাই যে টোটাল চার্জ কতটুকু হবে এবং তার কতটুকু এরিয়া আছে। সো টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল এরিয়া, এটা করলে কি হবে, এটা ঘনত্বটা বের হয়ে যাবে না বলতো? সো ঘনত্ব কিন্তু কিউ বাই এ, ঠিক আছে? ঘনত্ব কিন্তু কিউ বাই এ, মানে 1 বর্গ মিটার ক্ষেত্রফলের মধ্যে বা একক একক মিটার ক্ষেত্রফলের মধ্যে কতটুকু পরিমাণ চার্জ ঢুকতেছে তার উপর নির্ভর করতেছে কি ডেনসিটি। সহজ ভাষায় হচ্ছে এটাই তাহলে আমাদের সিগমার ভ্যালু। তাহলে আমরা বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এ এপসিলন, তাই না? এটা কিন্তু একটা ফর্মুলা। সো দিস ইজ অলসো আ ফর্মুলা। তো এখানে কিন্তু এরকম কিন্তু অনেক ফর্মুলা ভেরিয়েশন হবে, নট বিকজ জাস্ট একটাই ফর্মুলা, অনেকগুলো ফর্মুলা হবে, ঠিক আছে? এরপরে আসো, যদি হচ্ছে আমি তোমাকে বলি যে তাহলে যে সি ইজ ইকুয়াল টু, আমাদের ছিল কি যে সি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কিউ বাই ভি। তো তুমি এখানে চাইলে কি এর ভ্যালুটা এখানে বসা দিতে পারো, তাহলে তোমার এটা কি হয়ে যাবে ই এ এপসিলন, এটাও কিন্তু একটা সি এর ভ্যালু হয়ে গেল। সো এখান থেকে তুমি ফর্মুলা তুমি ডিরাইভ করতে পারতেছো। পাশাপাশি আমাদের আরো ফর্মুলা, আমাদের অনেকগুলো ফর্মুলা হতে পারে, যেমন তোমার হচ্ছে আমি যদি বলি যে সি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এ এপসিলন ডিভাইড বাই হচ্ছে ডি, ঠিক আছে? এটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেল এ এপসিলন বাই ডি, তার মানে ই বাই ভি যেটা, ঠিক আছে? ই বাই ভি যেটা, এটা কিন্তু তোমার এখান থেকে দেখো দেখো তুমি যে ডি ইজ ইকুয়াল তোমার হচ্ছে ভি বাই ই, ঠিক আছে? ডি ইজ ইকুয়াল টু ভি বাই ই। সো এখান থেকে হচ্ছে আমি পাচ্ছি কি বলতো যে 1 বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই ভি। সো ই বাই ভি এর ভ্যালুটা হচ্ছে আমি এখানে ডি হিসাবে লিখে ফেললাম। সো আই হোপ তোমাদের তাহলে ফর্মুলা গুলো এবার ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তোমার হচ্ছে এটা যদি তোমার শূন্য মাধ্যমে হয়, যদি শূন্য মাধ্যমে হয় তাহলে কি হবে, এটা শূন্য মাধ্যমে হইলে তাহলে তোমার হবে হচ্ছে এটা এরকম যে সি নট ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এ এপসিলন নট ডিভাইড বাই হচ্ছে ডি, ওকে? বা সি নট না দিলেও হয়, ও হোয়াট এভার। আমাদের তাহলে এখানে মোটামুটি কিন্তু তাহলে অনেকগুলো ফর্মুলা হচ্ছে আমরা ফর্ম করলাম, সব তোমার লিখে রাখো, এগুলো সব লিখে রাখো এগুলো, ঠিক আছে? কখন যে কোনটা কাজে লাগবে নো আইডিয়া। সো জাস্ট মাথায় রাখবা যে তুমি যদি এখান থেকে দূরে এই ফর্মুলা ধরে মনে রাখতে পারো তাহলে তুমি বাকি সবগুলো মনে রাখতে পারবা, ঠিক আছে? সবগুলো কিন্তু ওখান থেকেই আসছে, আকাশ থেকে তো পড়ে নাই, সব এখান থেকেই আসছে। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে মোটামুটি আমার কথাবার্তা। আহ সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এটা মাথায় রাখবা যে কিউ ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু একটা ফর্মুলা, মানে ভি ইজ ইকুয়াল টু ইডি যেহেতু, সো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ইডি, ইট ইজ অলসো আ ফর্মুলা। দেন তোমার হচ্ছে এখানে কিউ এর ভ্যালু তুমি যদি বসায় দাও ই এ ই, মানে ই এ এপসিলন ডিভাইড বাই ই ডি। তো এখান থেকে তোমার ই কাটা যাবে, তো সেই ক্ষেত্রে এ এপসিলন ডি, যেটা আমাদের এখানে আসলো আর কি। তো ওইভাবে করে অনেক ফর্মুলা তোমার হচ্ছে ইয়া করা যাবে, ফর্ম করা যাবে। সো আমি আর এটা এখানে টানতেছি না। সো নাও আই থিঙ্ক ইটস টাইম ফর আওয়ার অ্যাপ্লিকেশন টাইম, মানে আমাদের এখানে এবার ম্যাথ নিয়ে আপনার অ্যাপ্লিকেশন শিখতে হবে, এই অঙ্কগুলো কিভাবে করতে হবে। ওকে, সো নাও চলো চলো আমরা দেখে নিই আমাদের কি কি ম্যাথ আসতে পারে পরীক্ষার মধ্যে। তোমাদের জন্য হচ্ছে আমি প্রশ্ন বানায় রাখছি, ঠিক আছে? তোমাদের জন্য প্রশ্ন বানায় রাখছি এখানে, খুব বোর্ডের সবগুলো বোর্ডের কোয়েশ্চেন। তো এখান থেকে প্রচুর অঙ্ক আছে, বোর্ডে প্রচুর অঙ্ক আছে বলতে পারো, মানে ওয়ান অফ দ্য হট টপিক ফর এইচএসসি এই ক্যাপাসিটরটা। এখান থেকে দেখো রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, মানে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, তুমি প্রতি বছর কোয়েশ্চেন দেখবা, প্রতি বছর তুমি এখানে কোয়েশ্চেন পাবা। সো তোমাদের আসলে এটা একটু মানে খুব সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে এই টার্মটা, এবং কিন্তু খুব কঠিন না, খুবই সহজই। রেজিস্ট্যান্স যেরকম সহজ ছিল আমাদের ক্যাপাসিট্যান্স ওরকমই সহজ, ঠিক আছে? ওকে, আচ্ছা। আহ, এখন যদি আরো কোনো ফর্মুলা আমাদের বাকি থাকে, বুঝতে পারছো জিনিসটা? যদি ফর্মুলা আমাদের আরো বাকি থাকে আমরা অঙ্ক করার সাথে সাথে ফর্মুলা গুলো দেখে শিখে নেবো, দেখে নিবো। আপাতত আমার কোনো ফর্মুলা মনে পড়তেছে না, বাট অঙ্ক করার সময় আমাদের ফর্মুলা গুলো আমার আরো মনে পড়বে। হ্যাঁ, কারণ আমি আসলে পড়াই না, অনেকদিন হয়ে গেছে এগুলো, তো আমারও আসলে ভুলে যাওয়ার একটা বিষয় আছে যে ভুলে গেছি আমি, বাট অঙ্ক করার সময় মনে পড়বে। কোয়েশ্চেন আমি কালেক্ট করে রাখছি একজনের কাছ থেকে, টেস্ট পেপার থেকে। সো এখন আমার সমস্যা নাই, দেখা যাক আমি অঙ্ক করতে থাকি। তোমরা একটু কাইন্ডলি কেউ একজন ক্যালকুলেটর নিয়ে বসবা, ক্যালকুলেটর নিয়ে বসেই তোমার হচ্ছে আমার সাথে অঙ্কটা মিলাবা যে অঙ্ক ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে আসো প্রথম অঙ্ক দিকে খেয়াল করো। প্রথম অঙ্ক কি বলছে যে একটা, এই দেখো এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখানে তোমার তিনটা ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, C1 C2 C3, এন্ড এটা তোমার সবাই সিরিজে আছে। আমাকে এখানে একটা ভোল্টেজ দিয়ে দিয়েছে 12 ভোল্ট, এবং এখানে 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড 4 দুটা 4 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। আমাকে বলছে সমবায়টিতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, সো সঞ্চিত শক্তির পরিমাণ, তোমাদেরকে এখন পর্যন্ত আমি সঞ্চিত শক্তির পরিমাণ অঙ্ক মানে ফর্মুলা দেখাই নাই, ঠিক আছে?
সঞ্চিত শক্তির পরিমাণ, এটা সূত্র আছে, সূত্রটা কি লেখা রাখো সবাই। সঞ্চিত শক্তি, সূত্রটা হচ্ছে এটা। সঞ্চিত সঞ্চিত বানানটা কি? আচ্ছা ধরো এটা সঞ্চিত, ঠিক আছে? তো সঞ্চিত শক্তির পরিমাণ সূত্রটা হচ্ছে এটা, ইউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ সিভি স্কোয়ার। সিটা হচ্ছে এখানে কি বলতো তুল্য, তুল্য ধারক, ঠিক আছে? তুল্য ধারক এটা, সেটা হচ্ছে তোমার তুল্য ধারক বা ধারক আর কি। তো যদি একাধিক ধারক দেওয়া থাকে তাহলে তুমি তুল্য ধারকটা বের করবা, তুল্য ধারক বের করে এখানে বসাই দিবা। ভোল্টেজ দেওয়া থাকবে বা ভোল্টেজ তোমার বের করতে হতে পারে যেভাবে হোক, আর এটাকে ইউ দ্বারা ডিনোট করা হয়, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। আমার কি কি দেওয়া আছে এখানে? আমার দেওয়া আছে তোমার হচ্ছে যে C1 C2 C3, দেন হচ্ছে আমার এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে উইচ ইজ 12 ভোল্ট। C1 দেওয়া আছে তোমার হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, ইট মিনস 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। 4 মাইক্রোফ্যারাড, it means 4 into 10 to the power -6 farad, and also 4 microfarad, so 4 into 10 to the power -6 farad. So এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে মোটামুটি, আশা করি এর বাইরে কিছু দেওয়া নাই। হ্যাঁ, এখন আমাকে বের করে বলছে সমবায়িনীতে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তো অবভিয়াসলি আমার কি লাগে বলো তো? আমার হচ্ছে তোমার এখানে একটা তুল্য ধারক লাগবে। তো যেহেতু সিরিজ, এরা সবাই সিরিজ আছে, তো সিএস বের করবো আমি। তো সিএস এগুলো কি হবে? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 দেন -1, তাই না? তো এখান থেকে কি পাচ্ছি আমরা? 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 1/4 ইন্টু, বা এটাকে চাইলে আমি টোটালি মাইক্রোফ্যারাড হিসাব করতে পারতাম, একবারে হয়তো আমি 10 টু দি -6 গুণ দিতাম। সো 1 বাই, হ্যাঁ এটা করলে সহজ হয়। সো 1/2 প্লাস 1/4 প্লাস 1/4, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেন ইন্টু 10 টু দি পাওয়ার -6 আমি বলতে পারি, ঠিক আছে? সো এখানে তোমাদের কি হবে তাহলে বলো তো? এটা হাফ হয়ে যাবে। সো এখানে রসাগু হবে তোমার 4, তাহলে তোমার হচ্ছে এটা 2 প্লাস 1 প্লাস 1, সো এটা তোমার হয়ে যাবে 4। সো 4 আউট অফ 4 ইট মিনস তোমার অনলি হবে হচ্ছে কত? 1। সো 1 ইনটু 10 টু দি পাওয়ার -6, তার মানে 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 বা অনলি 10 টু দি পাওয়ার -6, হ্যাঁ এটা হবে তোমার হচ্ছে ফ্যারাড। অবভিয়াসলি মাথায় রাখবা, অলওয়েজ আমাকে ফ্যারাড ফ্যারাড হিসাব করতে হবে, আমাকে মাইক্রো বা পিকোতে হিসাব করা যাবে না। সো ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিএস ভি স্কোয়ার, সো হাফ 10 টু দি পাওয়ার -6 হোল স্কোয়ার, ভি এর ভ্যালু হচ্ছে তোমার 12 স্কোয়ার। সো উইল গেট দ্য ভ্যালু অফ আওয়ার কি এটা বলতো? শক্তি, ঠিক আছে? এনার্জি, উইল গেট দ্য ভ্যালু অফ এনার্জি। তো এটাই গেল, এটা হচ্ছে আমাদের তাহলে গ নাম্বার ম্যাথ। সো খুবই সহজ একটা ম্যাথ, তাই না? তো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা এবং এটা জুলে আসবে, জুলে, ঠিক আছে? জুলে আসবে, এককটা হচ্ছে তোমার জুল। শক্তির একক অলওয়েজ জুলে হিসাব করা হয়, মাথায় রাখবা। সেটা তোমার ইলেকট্রিসিটি হোক অথবা মেকানিক্যাল যে কোনো ধরনের চ্যাপ্টার হোক, যে কোনো যেটাই হোক না কেন, তাপ হোক, সবকিছু শক্তি মানে জুল। তাহলে আসি পরের ম্যাথে আসি। দেখো সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের সমবায়টিকে কি রকমের পরিবর্তন প্রয়োজন? দেখো এরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের হচ্ছে ইয়াতেও আসতো, তোমার হচ্ছে মানে রেজিস্ট্যান্স বের করার সময় আসতো যে কি পরিমাণ বা বর্তনীর মধ্যে কি পরিমাণ চেঞ্জ করলে আমাদের আহ, মানে ইলেকট্রিসিটি প্রবাহের মান, তড়িতের মান তোমার হচ্ছে মানে খুব বাড়বে, বা তড়িৎ তড়িৎ প্রবাহের মান তোমার হচ্ছে বৃদ্ধি পাবে। এরকম তোমার কোয়েশ্চেন কিন্তু ঘ নাম্বারের জন্য কিন্তু পরীক্ষায় আসতো রেজিস্ট্যান্সের বেলায়। ঠিক সেম ভাবে ক্যাপাসিট্যান্সের বেলা তোমার সেম কোয়েশ্চেন দিছে যে দেওয়া আছে তো এরকম একটা ফিগার, যে এরকম একটা ফিগার দেওয়া আছে। তো এই ফিগারের মধ্যে তোমার হচ্ছে কি পরিমাণ মানে পরিবর্তন করলে তোমার হচ্ছে আমাদের এটার সর্বোচ্চ পরিমাণ সঞ্চিত শক্তি আমি পাবো, হাইয়েস্ট তোমার হচ্ছে আমি ইন্টারনাল এনার্জি পাবো, ঠিক আছে? সো এটা তোমার C1, এটা C2, এটা C3। দেখো আমাদের সমান্তরাল করলে কি হচ্ছে দেখো তো, মানে সিরিজে করলে কি হচ্ছে? সিরিজে করলে তোমার হচ্ছে ভ্যালুটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কেন বলো তো? 1/C1 মানে কি? ভ্যালুটা কিন্তু আমরা ছোট করে দিচ্ছি, তার মানে সিরিজে রাখলে কি হচ্ছে? ভ্যালুটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার যদি আমরা এই জিনিসটা এটা এভাবে যদি আঁকতাম আমার ফিগারটাকে, যে তোমার হচ্ছে তারপর ধরো যে ফিগারটাকে আমরা এভাবে যদি ড্র করি, যে এটা তোমার হচ্ছে সমান্তরাল, এভাবে যদি আমরা আঁকি, ঠিক আছে? যদি আমরা এভাবে সমান্তরাল করি তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো তো? সমান্তরাল করলে কিন্তু সবগুলো ভ্যালু কি হয় বলো তো? যোগ হবে না? তো যখন সবগুলো ভ্যালু যোগ হবে তখন কি হবে জিনিসটা? তখন কিন্তু এটা সর্বোচ্চ পরিমাণ সঞ্চিত শক্তি দিবে। কেন বলো তো? কারণ আমার সি এর পরিমাণ বেড়ে যাবে, তুল্য ধারকের পরিমাণ বেড়ে যাবে। সো এটা 12 ভোল্ট, এটা C3, এটা C2, এটা C1। তাহলে তোমরা আশা করি যেটা বুঝতে পারছো। তাহলে এবার হয়ে যাবে এটা সি প্যারালাল, তাহলে C1 প্লাস C2 প্লাস C3, তার মানে 2 প্লাস 4 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। সো এটা কিন্তু তোমাদের এবার বুঝে যাওয়ার কথা যে আমি কি করলাম এখানে, ঠিক আছে? সো 10 টু দি পাওয়ার -6 ইনপিস 10 টু দি পাওয়ার
-5 হয়ে গেল। দেখছো? আগে তোমার 10 টু দি পাওয়ার -6 ছিল। সো 10 টু দি পাওয়ার -5 বড় নাকি 10 টু দি পাওয়ার -6 বড়? অবভিয়াসলি 10 টু দি পাওয়ার -6 বড়, তাই না? সরি 5 বড়। কারণটা কি? এটা কিন্তু মাইনাসের বেলায় বড় হচ্ছে এটা। নরমালি আমরা জানি যে 6 বড় 5 এর থেকে, বাট মাইনাসের বেলায় কিন্তু 5 বড় হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়টা। তাহলে সেম জিনিস, তাই না? সেম জিনিস হবে। সো হাফ, এবার তোমরা লিখবা হচ্ছে সিপি ভি স্কয়ার। সো হাফ 10 টু দি পাওয়ার -5 হোল স্কয়ার ইনটু 12 স্কয়ার। খুবই সহজ একটা অঙ্ক দিছে না বলো তো? সো বোর্ডে কিন্তু সব সহজ অঙ্কই আসে। বোর্ডে কিন্তু কোনো কঠিন অঙ্ক আসে না। সো আগের অঙ্কে যে অ্যান্সারটা আসবে, সেই অঙ্কের অ্যান্সার থেকে এই অঙ্কের অ্যান্সার একটা কম আসবে। ঠিক আছে? এখানে একটা অঙ্কের অ্যান্সার সাপোজ এখানে 10 টু দি পাওয়ার -4 আসলে আগের অঙ্কে তো 10 টু দি পাওয়ার -5 আসবে। আগের অঙ্কে একটু বেশি আসবে, এই অঙ্কে কম আসবে। ঠিক আছে? তো যেটাই হোক না কেন ভালো, এইটাই হবে তোমার সর্বোচ্চ ম্যাক্সিমাম। সো এটা ওটা কিন্তু বলতে পারো যে একটা মানে করো যে একটা কমন সেন্স কোয়েশ্চেন, যে কখন একটা বর্তনীর সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হয়? যখন হচ্ছে বর্তমানে সবগুলা ক্যাপাসিটর প্যারালাল থাকে। যখন সবগুলা ক্যাপাসিটর প্যারালাল থাকে তখনই তোমার হচ্ছে কি হয়, এরা সর্বোচ্চ ম্যাক্সিমাম ইন্টারনাল এনার্জি মানে ইয়া করে, ক্যাপাসিটরে ধারণ করে। ঠিক আছে? সো এটা কিন্তু একটা কোয়েশ্চেনের মধ্যে পড়বে। খুব ভালো একটা কোয়েশ্চেন এটা। তো তোমরা এটাকে মাথায় রাখবে অলওয়েজ। ওকে? সো আমি কুইকলি মুভ করি তাহলে পরের অঙ্কে। আমাদের অনেকগুলো অঙ্ক আছে এখানে, সো সবগুলো অঙ্ক করতে গেলে একটু টাইম লাগবে। দেখা যাক। এরপরে ম্যাথে আসি। উদ্দীপক অনুসারে ধারকত্ব যদি ধারকত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে, প্লিজ আমাকে এখন সি এর ভ্যালু বের করতে বলছে। সি এর ভ্যালু কি কি দেওয়া আছে দেখো। ক্ষেত্রফল দেওয়া আছে 1.65 মিটার স্কয়ার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এ ইজ ইকুয়াল হচ্ছে 1.65 মিটার স্কয়ার। ডি দেওয়া আছে তোমার হচ্ছে 2 সেন্টিমিটার এবং এটা বায়ু দ্বারা পূর্ণ, ইট মিনস এটা বায়ু মাধ্যম। পাতদ্বয় বিভব পার্থক্য 60 ভোল্ট। সো 2 সেন্টিমিটার, ইট মিনস 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, মানে 100 দ্বারা ভাগ করতেছি। বুঝতে পারছো জিনিসটা? 100 দ্বারা ভাগ করতেছি। এরপর তোমার হচ্ছে ভি দেওয়া আছে উইচ ইজ 60 ভোল্ট মেবি, তাই না? 60 ভোল্ট, হ্যাঁ। আর এটা তো আমরা সবাই জানি এপসিলন নট এর ভ্যালু, তো এটা আমার দরকার নাই। তো 60 ভোল্ট এন্ড এপসিলন নট তুমি লিখে রাখতে পারো যে 8.854। তো অঙ্ক করার ক্ষেত্রে তুমি সবার আগে কি করবা বলো তো? সবসময় হচ্ছে আগে তুমি কি দেওয়া আছে সেটা তুমি আগে লিখে ফেলবা, নাহলে তোমার কিন্তু অঙ্ক করতে একটু ঝামেলা হতে পারে। সো এবার গ নাম্বারে আসি। গ নাম্বারে বলছে আমাকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। সি বের করতে বলছে। আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু কি বলতো? এ বাই সরি সি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কিউ বাই ভি। দেখো আমি কিন্তু এখন ফর্মুলাটা ভুলে গেছি। সো আমি এখন নরমালি আসি আগে কি কি বলতো? কিউ বাই ভি। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি। সো আমরা এখান থেকে বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি। এখন আমাকে এখানে কিউ এর ভ্যালু নাই, সো কিউ এর ভ্যালু চেঞ্জ করতে হবে। তো আমরা জানি যে তোমার হচ্ছে কি বলতো, যে একটু আগে আমরা দেখছিলাম কিন্তু যে কিউ এর ক্ষেত্রে কিন্তু একটা ভ্যালু আসে। কি ভ্যালু আসে? যে এটা তোমার হচ্ছে এপসিলন সরি সিগমা। সিগমা যেগুলো তোমার কি ছিল, যে কিউ বাই এ ছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাই যে তোমার কি হবে এটা, কিউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা এ সিগমা, তাই না? এ সিগমা আমরা বলতে পারি। সরি, এটা তোমার হচ্ছে সিগমা, হ্যাঁ। এখান থেকে আচ্ছা সিগমা ইজ ইকুয়াল টু তোমার যদি এটা এটা হয়, সেক্ষেত্রে তুমি যেখানে এটা বসায় দাও তাহলে কি হবে দেখো তো? এ এপসিলন, তাই না? এ সিগমা আর কি। এখন সিগমার ভ্যালু তো আমার জানা নাই, তাই না? সিগমার ভ্যালু তো আমি জানি না এখানে। এখানে কোনো ঘনত্ব দেওয়া আছে? কোনো কোথাও ঘনত্ব দেওয়া নাই। ঘনত্ব বের করতে গেলে কি লাগবে? সো এটাও ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে আচ্ছা, তো ফর্মুলাগুলো আমরা কি কি দেখছিলাম? ফর্মুলাগুলোর মধ্যে আমাদের এরকম ফর্মুলা ছিল যে তোমার হচ্ছে কি কি ছিল নিজেই ভুলে গেলাম, ওয়েট করো। হ্যাঁ মনে পড়ছে, ই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে সিগমা বাই এপসিলন। হ্যাঁ এখান থেকে আসবে আমাদের ফর্মুলা, ঠিক আছে? এখান থেকে আসবে। তো এখানে আমরা দেখছিলাম কি বলতো, যে সিগমা ভ্যালু তোমার হচ্ছে কিউ বাই এ এপসিলন, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু কি? কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এ সিগমা সরি এ এপসিলন ই। তো এটা যদি আমরা এখানে বসাই তাহলে এবার এ এপসিলন ই ডিভাইড বাই হচ্ছে ই ডি। সো ই ই কাটা, তাহলে কি থাকবে আলটিমেটলি? এ এপসিলন বাই ডি। সো সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ এপসিলন ডি। সো এটা হচ্ছে আমাদের এবার এখানে ইউজ হবে, তাই না? কারণ আমাদের এখানে এপসিলন নট এর ভ্যালু আমরা জানি। সো এখানে যেহেতু বায়ু মাধ্যম, সো এপসিলন নট, তাই না? এবং ডি এর ভ্যালু আমরা জানি, আমরা এ এর ভ্যালুও জানি। সো এটা কিন্তু আমাদের এখানে খুব সহজ ইউজ করতে পারতেছি। তো এটাই হচ্ছে বিষয়টা। তুমি অলওয়েজ ফর্মুলা গুলো মাথায় রাখবা যে কখন কোন ফর্মুলা আমরা ইউজ করতেছি। যদি কোনো ভাবে ফর্মুলা তুমি ভুলে যাও, এভাবে তুমি ফর্মুলা গুলো বের করে নিবা। ওকে? সো এই ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি এবার, তাহলে দেখো আমাদের ভ্যালু কিন্তু খুব সহজে বের হয়ে যাচ্ছে। তাহলে 1.65 ইনটু এপসিলন হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 এন্ড দ্য ভ্যালু অফ ডি ইজ 2 ইনটু 10 টু দি পাওয়ার -2। ওকে?
এটা হচ্ছে আমাদের ভ্যালুটা বের হয়ে গেল খুব সহজেই। ওকে? তাহলে এটা হচ্ছে গেল। আ এরপরে যদি আমি আসি আমাদের পরবর্তী ম্যাথে। এখানে তুমি কিন্তু ভ্যালুটা বের করার পরে তুমি জাস্ট দেখে মিলায় দেখবা যে আমাদের অ্যান্সারটা কি আসে। ঠিক আছে? অ্যান্সারটা মিলায় দেখবা তুমি কাইন্ডলি। আ তোমাদের টেস্ট পেপারে যেহেতু এটা বোর্ড সহ দেওয়া আছে, তো তোমাদের টেস্ট পেপারে এটার অ্যান্সার দেওয়া থাকতে পারে। হ্যাঁ? এটা তোমার দিনাজপুর বোর্ড ২০১৭ সালের কোয়েশ্চেন। সো তুমি এটা বোর্ড থেকে কোয়েশ্চেনটা দেখে মিলায় নিবা যে অ্যান্সার ঠিক আছে কিনা, এবং অ্যান্সার 100% ঠিক হবে। কোন টেনশন নেওয়ার কোনো কিছু নাই। এটা গেল আমাদের সি এর ভ্যালু, ঘ নাম্বার শেষ। ঘ নাম্বারে আসো, যে ধারকটির মধ্যবর্তী স্থানে 2.8 ডাইইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তি কি রূপ পরিবর্তন হবে? ওকে। আমাকে এখন বের করতে বলছে তোমার হচ্ছে যে সঞ্চিত শক্তির পরিমাণ কি পরিমাণ, মানে বাড়বে না কমবে? বাড়বে নাকি কমবে, এটা আমাকে বের করতে হবে। তো সঞ্চিত শক্তির জন্য সবার আগে হচ্ছে আমরা বের করবো কি বলতো? যে উইথআউট এনি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, উইথআউট এনি ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক ছাড়া আমার এখানে সঞ্চিত শক্তি কি পরিমাণ পাচ্ছি আমি, সেটা আগে আমি বের করব। এরপর আমি ডাইইলেকট্রিক ধ্রুবক রাখবো। রাখার পরে দেন হচ্ছে আমি আবারও সঞ্চিত শক্তির পরিমাণ বের করব। তাই না? এরপরে গিয়ে আমি দুইটা কম্পেয়ার করব যে কি পরিমাণ বাড়লো না কমলো। সো এটা তো সবাই তোমার আইডিয়াল ভাবে বুঝতে পারতেছো। তো প্রথম ক্ষেত্রে আর কি যদি বলি, প্রথম ক্ষেত্রে তাহলে আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে? খুবই সহজ একটা ভাষায় আমি বলতে পারি যে তোমার হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, এন্ড উই অল নো সি এর ভ্যালু হচ্ছে আমরা গ নাম্বার থেকে পাচ্ছি, এন্ড হুইচ ইজ তোমার হচ্ছে এ এপসিলন নট বাই ডি। সো গ নাম্বার থেকে ভ্যালুটা পাবো। ওকে, একজন এটা কাইন্ড একটু বের করে আমাকে বলো যে ভ্যালুটা কি হতে পারে। তো এখানে এটা আমাদের বের করতে লাগবে কিন্তু, ঠিক আছে? সো হাফ, দিস ইজ দ্য ভ্যালু, এন্ড 60 স্কয়ার। সো এটা হয়ে গেল হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। এখান থেকে আমাদের একটা ভ্যালু আসবে, আমরা বলতে পারি ইউ ওয়ান। এখন দ্বিতীয় ক্ষেত্রে আসে, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বলতো? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার কে আসবে কত, 2.8। সো 2.8 আসবে হচ্ছে আমার কে এর ভ্যালু। এ কত? এ কিন্তু আমাদের সেম থাকতেছে 1.65 মিটার স্কয়ার। আমাদের এখানে আর কি থাকতেছে, যেমন তোমার ডি, এটাও সেম, ডি 10 টু দি পাওয়ার -2 মিটার, সব সেম। তাহলে এবার আমি ধরলাম হচ্ছে যদি এটাকে আমি C1 বলি, এটাকে যদি আমি C1 বলি, তাহলে এবার এটাকে ধরলাম হচ্ছে ধরো C2। এবার আমাদের কোন ফর্মুলা ইউজ হবে? ফর্মুলাটা সেম, এই ফর্মুলা সেমই হবে, এ এপসিলন নট ডি হবে। বাট এবার হচ্ছে একটার সাথে একটা কে গুণ হবে। কে কেন গুণ হবে? কারণটা হচ্ছে এবার কিন্তু আমাদের ফর্মুলাটা দেখো কিরকম হবে, খেয়াল করে দেখো, ভালো মতো বুঝবা। ফর্মুলাটা হচ্ছে এবার যেহেতু C2, এটা কিন্তু একটা অন্য মাধ্যম, কে এর ভ্যালু 2.8, তার মানে এটা কিন্তু বায়ু মাধ্যম না, এটা কিন্তু বায়ু মাধ্যম না। তার মানে বায়ু মাধ্যমে আমরা জানি যে এপসিলন নট হয়। বায়ু মাধ্যম ছাড়া কি হবে? এপসিলন হবে, এপসিলন হবে, রাইট? এপসিলন হবে। আর আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু কি? কে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এপসিলন বাই এপসিলন নট। তাহলে এপসিলন এর ভ্যালু কি হচ্ছে? এপসিলন এর ভ্যালু তোমার হচ্ছে কে ইনটু এপসিলন নট, রাইট? তো আমরা বলতে পারি কি যে কে এপসিলন নট ডিভাইড বাই ডি, রাইট? তো আমাদের দেখো, আমাদের কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাচ্ছে। তাহলে 1.65 ইনটু কে এর ভ্যালু কত, 2.8, এপসিলন নট এর ভ্যালু কত, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 ডিভাইড বাই ডি এর ভ্যালু কত, 2 ইনটু 10 টু দি পাওয়ার -2। সো এখান থেকে একটা ভ্যালু আসবে C2 এর, and obviously we'll also calculate the internal energy. So half into C2 v square. So same half into এখানে যে ভ্যালুটা আসবে সেটা into 60 square. So we'll calculate again U2, then we'll compare which one is bigger and which one is smaller. So obviously যেহেতু তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার হচ্ছে 2.8, এখানে 2.8 গুণ হচ্ছে। তার মানে যেহেতু আমরা সবাই জানি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি হলে সিও বেশি হবে, তাই না? তার মানে কি হবে? সঞ্চয় শক্তি কিন্তু ইউ টা বড় হবে, অবভিয়াসলি ইউ কিন্তু বড় হবে। কারণ অলওয়েজ মাথায় রাখবা যে যখন কে থাকবে তখন কি হবে? এটা বড় হয়ে যাবে ভ্যালুটা। সো কে বড়, তার মানে এটাও বড়। তা কত গুণ বড় হবে? দেখো এটা কিন্তু আগের অঙ্কেও তো কিন্তু সেমটাই ছিল, এখানে সেমটাই কিন্তু ছিল। শুধুমাত্র কি ডিফারেন্স আছে এখানে? শুধুমাত্র 2.8 ডিফারেন্স আছে। তো কমন সেন্স তোমার কি বলবে যে U2 U1 এর থেকে 2.8 গুণ বৃদ্ধি পাবে। এটাই তো কমন সেন্স বলতেছে আমার, কারণ সব ভ্যালু তো সেম। সো এখানে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা তোমার অবভিয়াসলি এই ভ্যালু থেকে 2.8 গুণ কি হবে? বড় হবে, তাই না? সো 2.8 গুণ বৃদ্ধি পাবে না, অ্যাকচুয়ালি 1.8 গুণ বৃদ্ধি পাবে, বাট 2.8 গুণ হবে। ঠিক আছে? এই U2 U1 এর থেকে 2.8 গুণ হবে, মানে U2 ডিভাইড বাই U1 করলে 2.8 আসবে, তাই না? এটাও কিন্তু একটা বিষয় ভাইয়া, যে U2 ডিভাইড বাই U1 এটা কিন্তু তোমার হচ্ছে কে, এটাও কিন্তু কে এর ভ্যালু। তো কে ইজ ইকুয়াল টু নট অনলি তোমার হচ্ছে এপসিলন বাই এপসিলন নট
ইজ ইকুয়াল টু এফ নট বাই এফ ইজ ইকুয়াল টু সি বাই সি নট। এটা কিন্তু অবভিয়াসলি ইউ ওয়ান বাই ইউ টু কিন্তু অবভিয়াসলি, তাই না? তার মানে ইউ নট বাই ইউ কিন্তু বলতে পারো তুমি, বুঝতে পারছো? সো এটা কিন্তু অনেকভাবে বের করা যায় এই কে এর ভ্যালু। ওকে, সো এটা কিন্তু একটা ভালো ইনফরমেশন তোমাদের শেখা হয়ে গেল, তাই না, এই অঙ্কটা করার মাধ্যমে। তো এটা গেল হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা শেষ। তাহলে এটা আশা করি তোমাদের বুঝতে পারছো তোমরা সবাই। সো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসলে আমি দিছি, তোমার নিজেরা একবার দেখে নিও কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? যেমন তোমার হচ্ছে এই যে কোয়েশ্চেনটা দেখো হুবহু কিন্তু এই কোয়েশ্চেনটার মতো, তাই না? এই কোয়েশ্চেনটার মতো হুবহু এই কোয়েশ্চেনটা দেখো, শক্তির পরিমাণ ধারকত্ব কত, তুলো ধারকত্ব। এখানে তোমার শ্রেণীতে দিচ্ছে এটা, এটা সমান্তরালে দিচ্ছে। তো তুমি এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করে তুমি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা তুমি সমান্তরালে বের করবা, ঠিক আছে? সো এটা তোমাদের কাছে ভাষায় হোমওয়ার্ক থাকলে এই অঙ্কটা, ঠিক আছে? তো তোমার এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো যে এটা তুমি বাসায় নিজে একবার ট্রাই করবা, সেম অঙ্ক, যে কোনটার মধ্যে তোমার মানে শক্তি অপেক্ষা বেশি হবে না কম হবে সমান্তরাল সংযোগ করলে। হ্যাঁ, সকল ধারকে সমান্তরাল মানে এখানে ওটা বলে দিছে যে তোমার কিভাবে সংযোগ করবা, ওরা বলে দিছে সমান্তরাল সংযোগ করবো। সো অঙ্কটা আরো সহজ, জাস্ট গ নাম্বার একটু ডিফারেন্স হবে যে তোমার এখানে মানে সমান্তরাল আর পাশাপাশি সিরিজ দুটাই আছে। সো এটা ক্যালকুলেশন করবো নিজে নিজে। এরপরে যে অঙ্কটা আছে এটাও সেম অঙ্ক, যে সর্বাধিক শক্তি পরিমাণ বের করতে গেলে কিভাবে বের করবো, এটাও কিন্তু সহজ অঙ্ক, এটাও তুমি পারবা আশা করি, সেম অঙ্ক, তাই না? এটা বোর্ডের অঙ্ক। এবার লাস্ট একটা অঙ্ক আমি সলভ করবো, নটরডেম কলেজের কোয়েশ্চেন। সো এটাই আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে? এই কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে আমাদের আজকে ক্লাস আমরা শেষ করবো। সো দেখো তাহলে কি দিচ্ছে অঙ্কটা আমাদের এখানে। নটরডেম কলেজের কোয়েশ্চেন তো বুঝতে পারছো একটু টাফ কোয়েশ্চেন হবে, অবভিয়াসলি 100% টাফ কোয়েশ্চেন হবে, কখনো তোমাকে ইজি কোয়েশ্চেন দিবে না, তোমার মেধা যাচাই করবে এখানে, এটা মাথায় রাখবা। কোয়েশ্চেন দেখো কি বলছে যে এটা একটা সার্কিট দিছে C1 C2 C3 C4, অবভিয়াসলি সবগুলো কিসে আছে বলতো, শ্রেণীতে আছে, সবগুলো এখানে কিন্তু শ্রেণীতে আছে, বুঝা যাচ্ছে। আমাকে বের করতে বলছে ও C2 C2 C3 C4 এর ভ্যালু দিয়ে দিছে, এবং এখানে হচ্ছে এটার ক্ষেত্রফল দিয়ে দিছে, আমাকে এখানে ডিসটেন্স দিয়েছে, ডি এর ভ্যালু দিয়ে দিছে, এখানে আমাকে বিভব পার্থক্য দিয়ে দিছে, মানে মোটামুটি সবকিছু দেওয়া আছে, অ্যাভেলেবল ইনফরমেশন ইজ গিভেন। কি বের করতে বলছে গ নাম্বারে, যে C1 ধারকের পাত দুটির মধ্যবর্তী সরি C1 ধারকের পাত দুটির মধ্যবর্তী মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক কত। ওকে, এই যে দেখো কোয়েশ্চেনটা দেখো, তোমাকে আমি একটু আগে বলছিলাম যে ভাই তখন তোমাকে বলবে যে তড়িৎ মাধ্যমাঙ্ক বের করো, কনফিউজড হবে না, সিম্পল ভাবে মাথা রাখো, তড়িৎ মাধ্যমাঙ্ক বলতে বোঝায় কে, ডাইইলেকট্রিক ধ্রুবক, তাই না? তো C1 ধারকের C1 এর ভ্যালু কত, 2 মাইক্রোফ্যারাড। তো এটা তো বুঝতেই পারতেছো তাহলে কি হচ্ছে। তো আমরা তাহলে এবার অঙ্কটা খুব সহজে বের করতে পারি। তাহলে আমরা গ নাম্বারে আসি। কি বলছে, C1 হচ্ছে তোমার 2 মাইক্রোফ্যারাড, ইট মিনস 2 × 10⁻⁻6 ফ্যারাড। দেন আমাকে কি ভ্যালু দেওয়া আছে, আমার ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে ডি এর ভ্যালু দেওয়া আছে 5 সেন্টিমিটার, ইট মিনস তোমার হচ্ছে 5 × 10⁻²মিটার। ওকে, আমাকে হচ্ছে এখানে ভি দিয়ে দিয়েছে, বিভব পার্থক্য কত দিয়েছে, বিভব পার্থক্য 150 ভোল্ট মেবি, হ্যাঁ। আর এরিয়া দিয়েছে আমার 2.5 সেন্টিমিটার স্কোয়ার। সো ভি হচ্ছে 150 ভোল্ট এন্ড এরিয়া ইজ হোয়াট, তোমার হচ্ছে 2.5 সেন্টিমিটার স্কোয়ার। অবভিয়াসলি এটা সেন্টিমিটার রাখা যাবে না, সো 2.5 × 10⁻⁻, সেন্টিমিটারকে মিটারে বানানো হয় তোমার হচ্ছে 10⁻², বাট as because of সেন্টিমিটার স্কোয়ার, সো এটা তোমার হয়ে যাবে 10⁻⁴ মিটার স্কোয়ার। বাস, আমরা মোটামুটি সবগুলো ক্যালকুলেশন মানে অ্যাভেলেবল ইনফরমেশনকে আমরা অঙ্ক করার জন্য রেডি করে ফেলছি। সো নাও ফর দ্য টাইম অফ ক্যালকুলেটিং দ্য এপসিলন। ওকে, এপসিলন আমাকে বের করতে হবে কি বলতো, সরি এপসিলন না তো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু কত, আমরা জানি কে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এপসিলন বাই এপসিলন নট। এন্ড আমরা সবাই জানি এপসিলন নটের ভ্যালু কত, এটা তোমার দেওয়া নেই এখানে, যদিও তুমি বের করতে পারো যে এপসিলন নটের ভ্যালু তোমার হচ্ছে, তোমরা সবাই জানো যে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের এপসিলন নট এর ভ্যালু, 8.854 × 10⁻⁻12। এখন আমাদের বের করতে হবে এপসিলন এর ভ্যালুটা কত, এপসিলন। তো এটা বের করা খুবই সহজ, কিভাবে বের করবা, সূত্র জানো তোমরা, একটু আগে তোমরা দেখছো যে সি ইজ ইকুয়াল টু হোয়াট, সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ এপসিলন ডিভাইড বাই হচ্ছে ডি। So you know the value of C, which is 2 × 10⁻⁻6. You know the value of A, which is 2.5 × 10⁻⁻4, তাই না? So এটা গেল। Then you know the value of D also, which is 5 × 10⁻²। তাহলে এখান থেকে তুমি কি বের করবা, তুমি এখান থেকে এপসিলন বের করবা, খুব সহজেই। তো এপসিলন তুমি এখানে বসাই দিবা, তোমার এখানে কে এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না? শেষ, অঙ্ক শেষ।
দেখো অঙ্ক কিন্তু খুবই সহজ, তুমি যদি সূত্রগুলো রিলেট করতে পারো একটার সাথে আরেকটা, দেন তুমি কিন্তু এখানে সবগুলো অঙ্ক খুব সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে? এবার আসো ঘ নাম্বার কি বলছে। দেখো ঘ নাম্বারে বলছে হচ্ছে, ছোট করে নিয়ে একটু, সরি, ঘ নাম্বারে বলছে হচ্ছে তড়িৎ উৎস সংযুক্ত করার পর, জুম করে নিয়ে একটু, ওকে, হ্যাঁ, তড়িৎ উৎস সংযুক্ত করার পর কোন ক্ষেত্রে এবি অথবা এডি এর মধ্যে বেশি শক্তি সঞ্চিত হবে। ওকে, দিস ইজ দ্য টাফ কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস। তো কি বলছে কোয়েশ্চেনের মধ্যে, তোমাকে বারবার করে জিনিস ভাবতে হবে। আমাকে বলছে যে এবি এর মধ্যে অথবা এডি এর মধ্যে, এবি অথবা এডি, তাই না, এই দুটার মধ্যে, ঠিক আছে, যদি হচ্ছে আমি একটা তড়িৎ উৎস, মানে একটা আমি হচ্ছে ইলেকট্রিক সাপ্লায়ার যদি আমি সংযুক্ত করে দিই, তাহলে এবি অথবা এডি কোনটার মধ্যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বেশি শক্তি সঞ্চিত হবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু থিঙ্ক, মানে হোয়াট ইট হ্যাজ বিন রিটেন, হোয়াট ইট হ্যাজ বিন আস্কড। It has asked you to find out the internal energy at which portion it is more, okay, at which portion it is more uh, capacitance, more internal energy with respect to capacitance. So এখন যদি আমরা সেটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে আসলে, আমাকে মাথায় রাখতে হবে যেখানে একটা তড়িৎ উৎস আমি কানেক্ট করে দিছি। বিষয়টা বুঝো, যখন তুমি এখানে তড়িৎ উৎস কানেক্ট করে দিবা, খেয়াল করে দেখো, আমি যদি ফিগার ড্র করে দেখাই তোমাদেরকে, এইটা হচ্ছে ফিগার, এটা হচ্ছে ফিগার, অল আর ইন সিরিজ, বাট put if I put a electric supplier in between A and B, suppose ধরো this is the supplier, so এটা কি হয়ে গেল বলতো, এই পুরো পোর্শনের মধ্যে এই যে তিনটা সিরিজে ছিল, এই তিনটা সিরিজে থেকে কিন্তু এই পোর্শনটুকু এখন আর সিরিজে থাকতেছে না, এটা কিন্তু এখন প্যারালালে চলে যাচ্ছে। কারণটা কি বলতো, এখানে লাইনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, এটা একটা সিরিজ, এখানে কিন্তু একটা বস্তু আমি লাগাই দিয়েছি, এখানে একটা সাপ্লায়ার আমি লাগাই দিয়েছি, তার মানে কি, আগে যেমন সিরিজে ছিল এখন এটা কিন্তু প্যারালাল হয়ে যাবে, এই অংশটুকু, জাস্ট এই পোর্শনটুকু। তো তিনটাকে সিরিজে যোগ করার পরে দেন হচ্ছে আমি প্যারালাল এটাকে কাউন্ট করব। ক্লিয়ার? তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে একটাই জানি আমি, কি, যে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিবি স্কয়ার। সো এ বি এর ক্ষেত্রে একটা বের হবে, এ ডি এর ক্ষেত্রে হচ্ছে একটা বের হবে। সো এ ডি এর ক্ষেত্রে একটা পোর্শন, এ বি এর ক্ষেত্রে একটা পোর্শন। সো when it comes to AB, then what happen? So if I say AB, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমি যদি এখন তুল্য রোধ কাউন্ট করি, তাহলে ধরলাম তুল্য রোধ হচ্ছে তোমার এখানে সি এ বি যদি কাউন্ট করি আমি, তাহলে কি হবে, এটা হচ্ছে C1, সো এটা তোমার হচ্ছে C1। আচ্ছা আমি একটু দেখে নিই যে C1 কোনটা, C1, C2, C3, C4, ওকে, এটা তোমার হচ্ছে C, ওকে, এটা তোমার C2, এটা তোমার C3, এটা তোমার হচ্ছে C4। তাহলে দেখো C1, তাহলে এবার C1 কিছু হচ্ছে বলতো, C1 কিন্তু এবার সিরিজে হচ্ছে, সিরিজে। তো কেন সিরিজে হচ্ছে, কারণ এটা প্যারালাল, আমরা জানি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল হলে কি হয়, যোগ হয়ে যায়, তাই না, সরি যোগ হয়ে যায়, এখানে এটা কিন্তু যোগ হয়ে যাবে, প্লাস বাকিগুলো কি হবে, যেহেতু সবগুলো বাকিগুলো সিরিজে আছে, তার মানে কি হবে, এটা সবগুলো এভাবে করে 1/C2 আকারে যোগ হবে, 1/C2, 1/C3, 1/C4 টু দি পাওয়ার -1। তো এখানে যে ভ্যালুটা হবে, ও এখানে আমাদের ভ্যালু দেওয়াই আছে, সবগুলো ভ্যালু দেওয়া আছে এখানে, C1, C2, C3 সবগুলো ভ্যালু দেওয়া আছে। So you have to calculate all the values and you will get the resultant capacitance. Then you have to measure U is equal to half CAB V square, and you know the value of also voltage. So এটা বের করে ফেলবা, UAB বের হয়ে যাবে। ওকে, এটা গেল UAB ক্ষেত্রে, বুঝতে পারছো জিনিসটা, UAB গেল। এবার আমি যদি এবার আসি আমি AD এর ক্ষেত্রে, তাহলে AD আমি যদি কাউন্ট করতে চাই এবার AD, তো AD তাহলে CAD বলে যদি বলি আমি, তো এবার একটু খেয়াল করে দেখো, এবার আমাদের ঘটনা কিন্তু ঘুরে যাবে, সেটা হচ্ছে এবার কিন্তু আমাদের এটা আর মানে থাকবে না এভাবে, এবার একটু ডিফারেন্ট ফিগার হয়ে যাবে জিনিসটা। যদি আমি একটু আরেকবার রাখি, ওকে, এই হচ্ছে আমাদের ডি, এই হচ্ছে আমাদের এ এখানে, এটা বি, এটা তোমার হচ্ছে সি, দেন এটা C2, এটা C3, এটা C1। এবার হচ্ছে আমাদের এইখানে এই জায়গাটা তোমার হচ্ছে একটা তড়িৎ উৎস আমি কানেক্ট করে দিচ্ছি, এইখানে হচ্ছে আমি তড়িৎ উৎস কানেক্ট করে দিচ্ছি। সো এবার বুঝো কি হচ্ছে, মার ভালো মতো খেয়াল করে দেখো এবার কি হচ্ছে, ঠিক আছে।
যদি এ আর ডি আমি কানেক্ট করে দেই তাহলে কি হয় বলতো? তাহলে হচ্ছে এই দুইটা হচ্ছে সিরিজে, এই দুইটা হচ্ছে সিরিজে, এন্ড দুইটার সিরিজের যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে পরস্পর প্যারালালে, তাই না? বিষয়টা খুব মজার না? যেহেতু তুমি মাঝখান থেকে কেটে দিচ্ছি তার মানে কি এই দুটা সিরিজে হবে, এই দুটা সিরিজে হবে, দেন পরস্পর কি হবে একসাথে এরা প্যারালালি হয়ে যাবে। বাস তুমি ফিগারটাকে ধরে ফেলছো যে কি হচ্ছে। সো এইটাকে আমি আটকাই দিচ্ছি, অবভিয়াসলি এটাকে না, এ আর ডি কে আমি আটকাই দিচ্ছি, তাই না? তাহলে এই দুটা হচ্ছে তোমার পরস্পর সিরিজে, এই দুটা পরস্পর সিরিজে। ওকে, তাহলে কি লিখবা তুমি এখানে? তুমি লিখবা হচ্ছে এখানে তাহলে 1 বাই, ওকে 1 বাই, না 1 বাই না, সরি, হ্যাঁ 1 বাই c1 প্লাস 1 বাই c2, ওকে c1 c2 টু দি পাওয়ার -1, দেন প্লাস, যেহেতু তোমার সমান্তরাল, যেহেতু এটা পরস্পর সমান্তরাল, সো প্লাস হয়ে যাবে এখন এখানে। এবার আবার সি এইটা কাউন্ট করো, c3 c4 কাউন্ট করো। সো 1 বাই c3 প্লাস 1 বাই c4 টু দি পাওয়ার -1। বাস এবার আমাদের এখানে এটার ক্যাপাসিট্যান্স বের হয়ে যাবে, এন্ড अगेन ইউ হ্যাভ টু কাউন্ট UAD ইজ ইকুয়াল টু হাফ CAD V স্কয়ার। শেষ। সো এবার তুমি জাস্ট দেখবা যে কোনটা বেশি আসে। তাহলে তোমার কোশ্চেনে এটা চাইছে যে তড়িৎ উৎস সংযুক্ত করার পর কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি সঞ্চিত হবে। দেখো অঙ্ক কিন্তু সহজ এসেছে, তাই না? বাট নটরডেম ক্লাস তোমাকে এটা যাচাই করলো যে তুমি আসলে জিনিসটা বুঝছো কিনা, ক্যাপাসিটেন্সের এই রেজিস্ট্যান্সের জিনিসগুলো বুঝছো, মানে এই সিরিজ কানেকশন গুলো বুঝছো কিনা, যে কোন ভাবে করলে কি হবে। এইটাকে তোমার ফাইন্ড আউট করার জন্য অঙ্কটাকে এভাবে পেঁচাই দিচ্ছে। এবার অঙ্কটা কিন্তু দেখো শেষ, এখানে বের করলাম সিএবি, ইউ বের করে ফেললাম শেষ, সিএডি বের করলাম, ইউ বের করলাম শেষ। জাস্ট কম্পেয়ার করবো যে কোনটা বেশি কোনটা বড়, হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে আমাদের অঙ্ক কিন্তু কঠিন না, খুব অঙ্ক কিন্তু খুবই সহজ অঙ্ক। ফিজিক্সটাই কিন্তু সহজ অঙ্ক, খুবই কঠিন কিন্তু কোনো চ্যাপ্টারে তুমি দেখবা না অঙ্ক, তাই না? তো তুমি জিনিসটা ভয় পাবা না, জাস্ট সিম্পল অঙ্কগুলো করার ট্রাই করবা। তো আশা করি তোমাদের আজকে টপিকটা খুব ভালো লাগছে। আমাদের মোটামুটি টপিক এ পর্যন্ত ছিল আজকে। ক্লাসটা মোটামুটি আমরা লং টাইম ক্লাস করলাম আজকে। থিওরিও বুঝলাম, ম্যাথও করলাম, অনেকগুলো বোর্ডে ম্যাথও দেখলাম। সো তোমরা কাইন্ডলি টেস্ট পেপারটা সলভ করার ট্রাই করবা নিজে নিজে, কিছু অঙ্ক ফাইন্ড আউট করে নিজেরা সলভ করার ট্রাই করবা, দেন মিলাবা টেস্ট পেপার মেরে দেখে দেখে, ঠিক আছে? সো সবাইকে ধন্যবাদ আমার ক্লাস থাকার জন্য। তখন আল্লাহ হাফেজ।